কোশ্চেন করব, আপনারা যাদের যাদের কোশ্চেন আছে তারা তারা কোশ্চেন করতে পারবেন। সো প্রথমে আমি একটু তৃষা আপুর কাছে জানতে চাই। তৃষা আপু, প্লিজ ইফ ইউ ক্যান ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনার ব্যাপারে একটু যদি আরো ডিটেইলস সবাইকে জানান তাহলে খুব ভালো হতো। প্লিজ। থ্যাংক ইউ আরিফ ভাই, ওয়েলকাম সবাইকে, গুড আফটারনুন। হ্যাঁ, একটু টাইমটা একটু উইয়ার্ড, বিকেলবেলা সবার জন্য কষ্ট করে জয়েন করাটা ইজ কাইন্ড অফ ডিফিকাল্ট। সো আমি অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করেছিলাম এই টাইমটার জন্যই। থ্যাংক ইউ ফর জয়নিং। সো আমি, অ্যাজ আরিফ ভাই অলরেডি মেনশনড, আমি মাকসুদা জাহান তৃষা, আমি অক্সফামে কাজ করছি স্পেন মোর দেন 1.5 years। সো বিফোর দ্যাট আমি প্রায় 7 বছর হলো কাজ করছি এই এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এগুলো নিয়েই। আর অক্সফামের যে স্পেসিফিক প্রোগ্রামটার কথা আমরা বলছি সেটা হচ্ছে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে আমরা ডিফারেন্ট ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট, সোশ্যাল এন্টারপ্রাইজ ওনাদেরকে সাপোর্ট করে থাকি, যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট। সো ওই পার্সপেক্টিভ থেকে আজকে আসা এখানে কিছু কথাবার্তা বলবো, আমরা ডিসকাশন করব। থ্যাংক ইউ আরিফ ভাই। So I can see 28 are here right now. আমার মনে হয় আমরা মেইন পর্বে চলে যেতে পারি আর কি। So let's talk about the title first. আমরা বলছিলাম আপু impact investment. So if you can define impact investment কি, তাহলে আমাদের ফাউন্ডারদের একটু ক্লিয়ার হতো আসলে। So definitely impact investment, normally we seek investment from different organizations, কিন্তু সবাই impact দেয় না। So that's the reason we have to know actually what is impact investment and who are providing this impact investment. এখন কিন্তু এটা আমি বলবো যে খুব নতুন কোনো টার্ম না। এখন ইনভেস্টমেন্ট তো আছে, বিজনেস যতদিন ধরে আছে ইনভেস্টমেন্ট আছে, কিন্তু ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট এটা কিন্তু এখন যারা ইনভেস্ট করছেন, ইট ক্যান বি ইনস্টিটিউশন, ইট ক্যান বি ইন্ডিভিজুয়াল, ওনারা কিন্তু নিজেরাও পছন্দ করছেন যে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট নাও বিকামিং আ বাজওয়ার্ড, রাইট? যে আমি একটা ইনভেস্ট করব, কিন্তু সেটা হচ্ছে ইম্প্যাক্টের জন্য, নট জাস্ট বিকজ অফ দ্য রেভিনিউ জেনারেশন বা হচ্ছে প্রফিটেবিলিটি। সো খুবই সিম্পল ভাবে আমি যদি বলি যে ইটস আ কাইন্ড অফ ইনভেস্টমেন্ট যেটা আমি করছি, ইন্টেনশন টু জেনারেট পজিটিভ মেজারেবল সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। সেটা কিন্তু মেজারেবল হতে হবে এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হতে হবে। এমন না যে আমি অনেক রেভিনিউ করলাম, অনেক বড় একটা বিজনেস প্রপোজাল দিলাম, সবই ঠিক আছে, কিন্তু আমি যে কাজগুলো করছি বা আমার ভ্যালু চেনের ওভারঅল যে অপারেশনাল ভ্যালু চেনটা আছে সেটা কোনো না কোনো ভাবে হয়তো এনভায়রনমেন্টের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, সেটা কিন্তু আবার ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট হওয়া যাবে না আর কি। সো ইট হ্যাজ টু জেনারেট সাম পজিটিভ মেজারেবল সোশ্যাল ইম্প্যাক্ট। এটাই হচ্ছে মেইনলি হচ্ছে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের, যদি যে আইডিয়াটা নিয়ে আমরা এখন মানে কাজ করি আর কি, যেটাকে আমরা বলছি যে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ থেকে। So I mean, like, definitely it should be positive social and or positive environmental impact. So I mean, like, social impact আসলে তাহলে একটা জায়গা আছে। I think most of the business কিছু social area আছে, environmental না থাকলেও। So একটু যদি বলতেন সোশ্যাল ইম্প্যাক্ট গুলো আসলে কি কি আসলে, ইনফ্যাক্ট অক্সফামে আপনার সোশ্যাল ইম্প্যাক্ট বলতে কি বোঝান তাদেরকে একটু বোঝান আর কি। এসডিজির গোলের ইয়েতে যদি বলি যে 17টা কিন্তু টোটাল গোল আছে। হ্যাঁ, তো আপনি যেটা বললেন, আমরা যে বিজনেস গুলো যারাই করছে, যেখান থেকে করছে, হোয়াট এভার দ্য সেক্টর ইজ, সোশ্যাল ইম্প্যাক্ট কিন্তু কিছু না কিছু থেকেই যায়। আমাদের অক্সফামের ইয়ে থেকে যদি আমি বলি, আমাদের ভিশনের সাথে যেই মানে এসডিজি গোলগুলো সবচাইতে বেশি ওতপ্রোতভাবে জড়িত বা হচ্ছে একদমই অ্যালাইন করে, সেটা হচ্ছে আমরা বলছি যে নো পভার্টি বা পভার্টি রিডাকশনের জন্য আমরা কাজ করি, তাই না? তারপর হচ্ছে একটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। সো আপনারা যেই কাজটা করছেন, যে বিজনেস গুলো করছি, অনেক সময় থাকে না যে এন্ড ইউজার বা হচ্ছে বিজনেসের ভ্যালু চেনে কারা কারা আছে। শুধু তো আর দুইজন ফাউন্ডার মিলে একটা বিজনেস মেবি স্টার্ট হয় না, এটার তো একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, একটা মার্কেট থাকে, একটা ফরওয়ার্ড মার্কেট থাকে, কাস্টমার্স থাকে, বা আপনি যাদের জন্য প্রোডাক্টটা বানিয়েছেন। সো ওভারঅল জায়গাটা থেকে 17টা যে গোল আছে সেটার পার্সপেক্টিভ থেকে দেখা যায় যে কিছু সোশ্যাল ইন্ডিকেটর গুলো আছে, যেমন আমি খুব সহজভাবে বললাম যেটা আমরা বুঝি, যে জেন্ডার ইকুয়ালিটি। হ্যাঁ, সো আমি
এমন কোনো মানে বিজনেসের ইয়েতে সম্পৃক্ত আছি, বা আমার বিজনেসটা এমন ধরনের যেখানে আমি হচ্ছে কাজ করছি যেটা কোনো না কোনো ভাবে জেন্ডার ইকুয়ালিটির জন্য মানে কাজ করছে আর কি। হ্যাঁ, এটা হতে পারে যে আমার ফ্যাক্টরিতে ফর এক্সাম্পল যারা আছেন বা আমার সাথে যারা কাজ করছেন, আমার ডেলিভারিতে যারা আছেন, তাদেরকে হয়তো বা আমি মেল ফিমেল রেশিওটাকে বোথ এন্ডে রাখার চেষ্টা করছি, বা আমি এমন কোন একটা প্রোডাক্ট ডেভেলপ করেছি যেটা হয়তো বা ফিমেল ফ্রেন্ডলি, বা ওই জায়গাটাতে মাথায় রেখে। হ্যাঁ, এটা একটা। আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে বললাম যে খুব মানে এক্সাম্পল দেওয়ার জন্য যে পোভার্টি রিডাকশন। সো আমরা তো ডেফিনেটলি কাজ করছি, সো মানে একদম ভ্যালু চেনের লাস্টে যারা থাকে, এটা হতে পারে ধরেন আমি কোনো একটা প্রোডাক্ট সোর্স করছি বা কাউকে দিয়ে আমি বানাচ্ছি। হ্যাঁ, সেটা হতে পারে যে ইকো ফ্রেন্ডলি কোনো প্রোডাক্ট হয়তো বা আমি বানাচ্ছি, বা কোনো কিছু এমন কিছু আছে যেমন আমরা দেখি যে ইদানিং যে সুপারি পাতা দিয়ে আমরা হচ্ছে প্লেট বানাচ্ছি, প্লাস্টিক আমরা এখন ইউজ করতে চাচ্ছি না, তাই না? সো এখানে যাদেরকে দিয়ে আমি বানাচ্ছি হয়তোবা ওনারা উইমেন আর্টিসান। এই জায়গাটাতে কিন্তু আমার বেশ কয়েকটা পয়েন্ট হিট করে, যেমন হচ্ছে হয়তোবা তাদের পোভার্টি 100% মানে জিরো হয়ে যাচ্ছে না, বাট এটা দে আর জেনারেটিং ইনকাম। সো এই জায়গাটা থেকে কিছুটা আমি এখানে ভ্যালু অ্যাড করছি। আবার হচ্ছে জেন্ডার ইকুয়ালিটির যে পার্সপেক্টিভটা বললাম, এগুলো হচ্ছে খুবই মানে সংক্ষেপে এখন আপনি চাইলেই মানে মিলানো যায় এবং ইজি, সবার জন্য এটা আন্ডারস্ট্যান্ড করাটা ইজি আর কি। ওকে, সো আমি আপু যদি আই হ্যাভ শেয়ার্ড দিস স্লাইড, মানে যে 17টা গোলের কথা আপু বললেন, সো হিয়ার আর দ্য 17 গোলস। এখানে আমার মনে হয় বেশিরভাগ লোক এইটা বুঝে খুব ভালো, আপনার জেন্ডার ইকুইটি। হ্যাঁ, সো হ্যাঁ, আপনার ধরেন আমার যদি অর্গানাইজেশনে ফিমেল ওয়ার্কারের সংখ্যা বেশি থাকে, অথবা ডিসেবল বা আপনার মানে এই ধরনের থাকে, তখন আমরা ওই, ইনক্লুশনটা থাকে। হ্যাঁ রাইট। সো সেটা আমরা বুঝি, কিন্তু বেশ কয়েকটা জায়গায় আই ক্যান সি দ্যাট, যেমন ধরেন একটা হচ্ছে হ্যাঁ পোভার্টি, নো পোভার্টি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো নো পোভার্টি বলতে আসলে কি, ইটস লাইক দ্যাট যে আমরা যদি স্পেসিফিক্যালি পোভার্টি এলিভেশন নিয়ে কাজ করি, সেটা হবে নাকি যেমন ধরেন না আমি আসলে এমন একটা বিজনেস দিয়েছি বা এমন একটা স্টার্ট করছি যেটাতে আসলে একদমই পোর পিপলরা কাজ করছে, তাদের কর্মসংস্থান হচ্ছে। সো ইজ ইট সামথিং লাইক দ্যাট? ইনকাম জেনারেটিংটাই কিন্তু পভার্টি রিডাকশনের জন্য কাজ করছে। আমি যদি তাকে ইনকাম জেনারেটিং এর জন্য কোনো অপরচুনিটি দিই, আলটিমেটলি আমরা যখন টাকা আমাদের কাছে থাকে আমরা তখন কি করি, আমাদের যে বেসিক নিডটা আছে সেটা আগে ফুলফিল করার চেষ্টা করি। সো এটা ডেফিনেটলি মানে আপনি ইনকাম জেনারেটিং কোনো অপরচুনিটি দিলেই সেটা নো পভার্টির মধ্যেই আর কি পড়বে। ওকে, সো মানে মানে মেনলি যারা পোর লোক আর কি, মানে রিচদের জন্য তো না, যারা গরিব আছে তাদের যদি আমি এমন একটা অপশন থাকে, মানে আমার বিজনেস সাথে প্রোডাক্টটা তাদেরকে এম্পাওয়ার করে। যেমন ইফ আই সে দ্যাট বিকাশ, বিকাশ আসলে একদমই যারা পোর আছে তাদেরকে ফাইন্যান্সিং বা তাদের যে ব্যাংকিং সিস্টেমের নিড ছিল, সেই ব্যাংকিং সিস্টেমটার নিড ফুলফিল করছে। So, আপনার ব্যাংক খুলতে পারছিল না, যে সে ধরেন এখন বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করে দোকান দিতে পারছে বা বাবা। সো সেটা কি আমি পভার্টি, নো পভার্টির গোলটা ফিল আপ করছে তাহলে আমার সেই বিজনেসটা, লাইক দ্যাট? মানে ওটা কি বলতে পারবো কিনা? কারণ আমি কোশ্চেনটা কেন আপু আপনাকে বলছি, এটা মেইন রিজন, আমাদের কাছে অনেক পিচডেক আসে, ওনারা হয়তো জাহাজের ব্যবসা করতেছে, কিন্তু সে এসে কিন্তু ম্যাপিং করে দেখায় যে আমার এই যে পিস অ্যান্ড জাস্টিস আছে। আমার কেন, আমার জাহাজ আপনার ধরেন সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, কেন লাইক দ্যাট, মানে ম্যাপিংটা খুবই পোর হয় আর কি। সো আমি এই জন্য আমি জানতে চাচ্ছি, যেমন ধরেন, সো আমি যদি বিকাশের কথা বলি, সো বিকাশ এক নাম্বার যেটা করছে এটা হচ্ছে আপনি পোরদের জন্য তারা ফাইন্যান্সিয়াল সিস্টেম, মানে যারা আনব্যাংক, যাদের ব্যাংকিং করার সুযোগ নাই, তাদেরকে আপনার একটা সিকিউর লেনদেনের সুবিধা দিচ্ছে এবং সেটা দিয়ে তারা ব্যবসা করতে পারছে। তো সেটা কি আমরা কোনোভাবে বলতে পারবো যে তারা প্রপার্টির সাথে কানেক্টেড? এটা অ্যাকচুয়ালি রাইট এক্সাম্পল না, কারণ হচ্ছে যে সে কিন্তু অ্যাজ এ গ্র্যান্ট হিসেবে আপনাকে দিয়ে দিচ্ছে না একেবারে, সে কিন্তু এটা রিটার্ন নেবে। সে আপনাকে একটা অ্যাক্সেস টু ফিনান্স দিচ্ছে, যেটা আপনার অনেক কষ্ট হতো কিন্তু আপনি এটা ইজিলি পাচ্ছেন, অ্যাক্সেস করতে পারছেন। সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে যে ধরেন যে যে মানে একদমই রুরালে যারা আছেন, বা আমরা সবসময় যাদেরকে নিয়ে কাজ করে থাকি হাওড় এলাকা, চর এলাকা, যারা হয়তো বা কাইন্ড অফ মাইগ্রেন্ট পিপলই বলা চলে, যাদের হচ্ছে আপনার ঘর বাড়ি ভেঙে যাচ্ছে না, এরকম যে জায়গাগুলোতে আছে, ধরেন যে একজনের আর্নিং দিয়ে তাদের চলছে না, সংসার চলছে না, একদম সোজা কথায়। হ্যাঁ, তাদেরকে আপনি কোনো ছোট কোনো কিছু একটা ট্রেনিং দিলেন, হ্যান্ডিক্রাফট ট্রেনিং কোনো কিছু, বা কোনো প্রজেক্টের আন্ডারে বা কোনো কিছুতে আপনি হয়তো বা তাদেরকে একটা
লাইভ স্টক দিলেন, পোল্ট্রি দিতে দিলেন, এটা কিন্তু আমি একেবারে কিন্তু আপনি দিয়ে দিলেন, এবং তার বিনিময়ে কিন্তু সে ওখান থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারছে। হ্যাঁ, সে হয়তো বা জানতো না ঘরে বসে আমি এখন কি করব, কিন্তু আপনাকে ওই ধরনের সুযোগ দিলেন। এখন বিকাশের যেটা আছে সেটা হচ্ছে যে ইফ দে হ্যাভ দ্য নিড, যে না আমি এখন লোনটা নিতে চাই, পাচ্ছি না, তাহলে ইট ক্যান বি আ হেল্পফুল ইয়ে। এবং আপনি যেটা বললেন যে আমি যদি ওটাকে কাজে লাগিয়ে আরো ফার্দার রেভিনিউ জেনারেট করি, কারণ আমাকে কিন্তু বিকাশের টাকাটা ফেরত দিতে হবে, ওকে। ফেরত দেওয়ার পরে কি আমি সারপ্লাস পাচ্ছি কিনা, এবং সেই সারপ্লাসটা থেকে কি আমার কোনো পভার্টি রিডাকশনের জন্য কোনো কিছু হেল্প হইলো কিনা, নাকি আমি হচ্ছে যে বিকাশের টাকাটা নিলাম, লোন নিলাম, করার পরে আমি কাজে লাগাইলাম যা আছে তাই, কারণ আমাকে লোনটা ফেরত দিতে হচ্ছে। তো ওই অ্যাঙ্গেল থেকে কিন্তু এটা 100% ওইভাবে আমরা আসলে বলতে পারি না। তাহলে আমার মনে হয় যেমন ধরেন আমাদের এখানে একজন আছে যারা ফিশ সেল করে আর কি, সো বেসিক্যালি প্রান্তিক মাছিদের দিয়ে মাছ ধরায় তারপর সেটাকে আপনার প্রসেসিং করে নিয়ে আসে। সো হয়তো সেই ফিশটা সে ধরছে এবং তার যে একটা লাইভলিহুড হচ্ছে সেটাকে আমরা নো পভার্টির ভিতরে ধরতে পারি। অথবা হ্যান্ডিক্রাফটের কাজ করছে একদমই মার্জিনাল সোসাইটির লোক, তার হয়তো অন্য কোনো কর্মসংস্থান ছিল না, বাট তাকে একটা প্রশিক্ষণের মাধ্যমে আমি তাকে হয়তো বা কোনো একটা ছোট একটা কিছু হ্যান্ডিক্রাফটের কাজ করছে এবং তারা হচ্ছে আমরাও বড় কাজ করছি, যেমন আরং যেটা করছে এখন। তাহলে সো আরং ইজ অ্যাকচুয়ালি ট্রেনিং আপ বা একদম প্রান্তিক লোকদেরকে প্রোডাকশন করাচ্ছে এবং তাদের একটা আয়ের ব্যবস্থা হচ্ছে, এটাই তো? হ্যাঁ, আরং ইজ এ ভেরি গুড এক্সাম্পল। আর ফিশারিজ এর যেটা বললেন, স্মল ফিশ ফার্মার, হয়তোবা ফর এক্সাম্পল সে আগে 100 টাকা ইনকাম করতো, সে তো আগে ফিশারম্যানই ছিল, এমন তো না যে আমরা তাকে ফিশারম্যান বানাইছি, সে তো ফিশারম্যানই ছিল। কিন্তু হয়তো আমি তাকে এমন একটা মার্কেট অ্যাক্সেস দিয়েছি যার কারণে সে 100 টাকার জায়গায় এখন 150 টাকা ইনকাম করছে বা 200 টাকা ইনকাম করছে। এখানে কিন্তু আমার কন্ট্রিবিউশনটা অনেক বড়, এবং আমি কিন্তু আসলে এখানে পভার্টি রিডাকশনের জন্য কাজ করছি। অলরাইট, ওকে ওকে। তাহলে যেটা হচ্ছে ওইসব ব্যবসায়ী বলতে পারবে যে আমি প্রপার্টি নিয়ে কাজ করছি, যাদের আসলে আপনার যারা মিডল ইনকাম ক্লাসের না, যারা ভেরি লোয়ার ইনকাম ক্লাসের, আইদার তাদের ইনকাম ছিল না আমি তাদের ইনকামের ব্যবস্থা করছি, অথবা তাদের ইনকাম অনেক কম ছিল আমি তাদের ইনকাম বাড়ায় দিচ্ছি। সো উই ক্যান কল দেম দেয়ার ফর নো পভার্টিতে আমার আমার 1 নাম্বার এসডিজি আমার বিজনেস ফুলফিল করছে। সো আই অ্যাম ওয়ান, মানে আমার ব্যবসা যদি সব দিক দিয়ে ঠিক থাকে তাহলে আমি ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টে সিক করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে 2 নাম্বার যেটা হচ্ছে নো হাঙ্গারে চলে আসতেছে। আমি আমার কাছেও নো হাঙ্গার। সো নো পভার্টি নো হাঙ্গার তো কাছাকাছি জিনিস, বাট হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট দিস নো হাঙ্গার থিং? নো হাঙ্গারের জন্য আমরা যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে খাবার খেলেই হবে না, আই মিন ইউ হ্যাভ, আমার যে পেটটা ভরলো খেয়ে ফেললাম বিষয়টা এরকম না। তো আমাদের দেশে বা এখনো মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির অনেক দেশে কিন্তু আছে যারা হয়তো বা প্রপার যে 3টা মিল পেতে হয় সেই জায়গাটাতে হচ্ছে তারা এখনো পর্যন্ত সাফার করতেছে, রাইট? এখন এখানে যেটা হয় যে বিজনেসের ক্ষেত্রে নো হাঙ্গার ইটস মানে আপনি ডিরেক্টলি লিঙ্ক করতে পারবেন, ইটস কাইন্ড অফ আ ক্রস কাটিং এ হচ্ছে নো পভার্টি। মানে ওইভাবে আপনার লিঙ্ক হবে যে হ্যাঁ আপনি ইনকাম জেনারেটিং এ তাকে হেল্প করছেন। হ্যাঁ, কোনোভাবে সে আগে হয়তো 100 টাকা ইনকাম করতে এখন 200 টাকা করছে, সো দ্যাট আগে সে 2 বেলার খাবার অ্যাফোর্ড করতে পারতো, এখন সে হচ্ছে আরো বেশি অ্যাফোর্ড করতে পারছে। হ্যাঁ, সো এই জায়গাটাতে একটা। আরেকটা হচ্ছে যে যেটা বললাম যে সেফ সেফ ফুডটা আসলে অনেক বড় একটা অ্যাম্বিশাস একটা ওয়ার্ড, মানে ইটস অ্যাকচুয়ালি আ ব্যালেন্স ডায়েট কাইন্ড অফ থিং। হ্যাঁ, যে আসলে যে তারা তাদের যতটুকু নিড বা তাদের যতটুকু রাইটস সেই অনুপাতে তারা আসলে পাচ্ছে কিনা। সো নো হাঙ্গারের ক্ষেত্রে কিন্তু যেটা হয় আমরা ডিরেক্ট খুব মানে ডেভেলপমেন্ট প্রজেক্টের অনেক বড় বড় ইন্টারভেনশন ছাড়া ডিরেক্টলি এটাকে আমরা লিঙ্ক করতে পারি না। আপনি যে এক্সাম্পল দিলেন যে জাহাজের ব্যবসার মতো, যে আমরা তখন ওই একই কাতারে লিখে দিই যে আমার এই ইন্টারভেনশনটার কারণে 1 2 3 4 এগুলো 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 হচ্ছে আমার ফুলফিল হচ্ছে আর কি, কারণ এটা হচ্ছে ডিরেক্ট না, এটা কাইন্ড অফ একটু ইনডিরেক্ট। আপনি যদি 1 করেন হয়তো আপনি 2ও করছেন। ফুল, আমি লাইক ইটস কাইন্ড অফ লাইক, যেমন ধরেন মানে একটা হচ্ছে ফুড তো হাঙ্গার ফুলফিল করছে, আবার নিউট্রিশনের ক্রাইটেরিয়া ফুলফিল করছে। ডিস্টার্নটা এরকম। তাহলে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আমি কোনো একটা এলাকাতে যে কারো ইনকামের ব্যবস্থা করলাম, তার হয়তো 2000 টাকা আয় করতো সে মাসে, সে এখন 5000 আয় করছে, বাট ইট ডাজন্ট মিন দ্যাট যে তার ক্ষুধা মিটতেছে বা নিউট্রিশিয়াস ফুড খেতে পারতেছে। সো আমার প্রজেক্টটা যদি স্পেসিফিক্যালি আপনার
ইরেসপেক্টিভ অফ তার পভার্টি এলিভেট করলাম কিনা না করলাম, বাট তার কাছে খাবার পৌঁছছে এবং নিউট্রিশন খাবার পৌঁছছে এবং ক্ষুধা নিবৃত্ত হচ্ছে তিন 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 বেলার বা যেটা আপনি, তাহলে আমি বলতে পারবো এটা আমি নো হাঙ্গার সাথে ইনভলভ। এখানে যেটা হচ্ছে, যদি আপনি ক্লেম করতে চান সেক্ষেত্রে যেটা আমরা মানে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের এর সময় বলছিলাম যে নিডস টু বি মেজারেবল। হ্যাঁ, আপনাকে কিন্তু কোনো কিছু ভাবে একটা দিয়ে মেজার করে আপনাকে কিন্তু প্রুফ করতে হবে যে না, ও এখন 5,000 টাকা বেশি ইনকাম করতেছে এবং 5,000 টাকার ধরেন 20% সে হচ্ছে এখন এই ফুড পারপাজে সে আসলে খরচ করছে যেটা সে আগে করতো, দেন ইউ ক্যান ক্লেম ইট। আদারওয়াইজ ইউ অ্যান্ড আই ডোন্ট নো যে আসলে উনি কতটুকু এই জায়গাটাতে করছে। আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাক্সেস টু সেফ ফুড বা নিউট্রিশন, এটাও সব জায়গায় আছে কিনা। হ্যাঁ, সো এটা মেজারেবল হতে হবে। আমি যে কোনো কিছুই ক্লেম করি না কেন, আমাকে ওটা শিওর হতে হবে যে আই ক্যান প্রুফ। তাহলে আমি যদি বলি এরকম, আমি যদি একদম মিক্সড একটা করতে চাই, যেমন ধরেন সে আমি চর এলাকায় একটা ছোট ফ্যাক্টরি দিলাম, সেই ফ্যাক্টরিতে কাজ করছে মেয়েরা, হ্যান্ডিক্রাফটের কাজ করছে, আই এম গিভিং দেম গুড স্যালারি and I'm also ensuring that যে তাদের জন্য একটা ফুড প্যাক অ্যারেঞ্জ করলাম মানে আমার এমপ্লয়ীদের জন্য, সো দ্যাট তারা বেতন পাওয়ার পাশাপাশি আপনার 3 বেলা নিউট্রিশিয়াস ফুড খাচ্ছে, সেটাও আমি অ্যারেঞ্জমেন্ট করলাম। তাহলে সেক্ষেত্রে আমি তাদের স্যানিটেশন হেলথ এর কাজও করলাম এবং তাদের বাচ্চাদের এডুকেশনের সবকিছু করলাম। তাহলে আমি 1 2 3 4 ফিল করছি এবং এটা বলতে পারবো মোটামুটি। এটা আমাদের মানে ডেভেলপমেন্ট সেক্টরে আমরা যেটা বলে থাকি হচ্ছে যে 360 ডিগ্রি সলিউশন। হ্যাঁ, এবং এটা কিন্তু এখন অনেক প্রজেক্টের একটা মডেলিটিতে চলে এসেছে। যেমন এটা আমরা এগ্রিকালচারে অনেক বেশি প্র্যাকটিস দেখি যে আমি ফার্মারকে হচ্ছে 5,000 টাকা দিব না, আমি ওকে ইনপুটস দিব। হ্যাঁ, সেইভাবে যে আমি তোমাকে হয়তো বা এই কাজের পারিশ্রমিক বাবদ 5,000 টাকা দিতাম, সেখানে আমি তোমাকে 4,000 টাকা দিব। 1,000 টাকার হয়তো আমি কোনো হাইজিন কিট দিলাম বা হচ্ছে নিউট্রিশনের দিব, পাশাপাশি আমি অ্যাওয়ারনেস বিল্ড করলাম সো দ্যাট আই ক্যান এনশিওর। কারণ আমি যদি ওকে 5,000 টাকা দিয়ে দিই, আমি জানি না ওটা দিয়ে কিনবে কিনা। হ্যাঁ, যদি ওটা আমার ভিশন হয়ে থাকে যে না, আমি ওটা ক্লেম করতে চাই এবং এটা আমার একটা টার্গেট, আমি এটা করতে চাই, এটা কিন্তু আমরা ইন দ্য ফর্ম অফ ইনকাইন্ড সাপোর্ট হিসেবে কিন্তু এটা দিয়ে থাকি। সো ওই জায়গাটা থেকে গ্রেট। তাহলে যেটা হচ্ছে আমি যদি একটা ম্যানুফ্যাকচারিং হই, আপনাদের এখানে অনেকে আছেন ম্যানুফ্যাকচারিং করেন, আই ক্যান সি প্রোডাকশনে আছেন, সো আপনারা যদি এমন একটা কমিউনিটিকে প্রোডাকশন করেন যে কমিউনিটির ইনকাম লেভেল খুব লো, তাদের ইনকামের ব্যবস্থা হচ্ছে, তাহলে নো পভার্টি হিট করছে, আপনি তাদের জন্য নিউট্রিশিয়াস ফুডের 50 জন এমপ্লয়ি সবার জন্য আপনি একটা মেজারেবল ডায়েট দিলেন, 50 জনের ক্ষুধা মিটতেছে, তাদের হেলথ স্যানিটেশন দেখলেন, তাদের একটা বাচ্চাদের এডুকেশনাল সিস্টেম দেখলেন, এন্ড অলসো ফিমেল এমপ্লয়ি নিলেন, ক্লিন ওয়াটার সাপ্লাই দিলেন। সো তাহলে আমার যেটা হচ্ছে আমি একটা ফ্যাক্টরি দিয়ে আসলে 1 2 3 4 5 6 এটাকে আমি ফিল আপ করে ফেলছি। এবং করা যায়। আরেকটা যেটা 8 নাম্বার যেটা আছে, গুড জবস এন্ড ইকোনমিক, আচ্ছা 8 নাম্বার, হ্যাঁ এটাও কিন্তু এখন অনেক পপুলার ইন টার্মস অফ যাদের হয়তো ছোট ছোট ফ্যাক্টরি আছে। হ্যাঁ, আমরা কিন্তু এখন এই শব্দটা অনেক শুনি, ফেয়ার প্রাইস। আপনি কি আপনার শ্রমিকদেরকে ফেয়ার ওয়েজ, ফেয়ার প্রাইসের পণ্যটা কি ফেয়ার প্রাইসে কিনতেছেন কিনা? আমার কাছে তো বিক্রি করছেন, বা যার কাছ থেকে এনেছেন বা যে হচ্ছে করেছে ব্যাক এন্ডে যে ছিল, তাকে কি আপনি ফেয়ার প্রাইসটা এনশিওর করেছেন কিনা? সো ওটাও কিন্তু অনেক বড় একটা আবার হচ্ছে যে যদিও এটা আমাদের মানে কান্ট্রি কনটেক্সটে অনেকটা ডিফিকাল্ট, যে ফ্যাক্টরিতে কাজ করছে সেই ফ্যাক্টরিটার ওভারঅল কন্ডিশনটা কেমন, ইজ ইট গুড ফর দেম, নাকি হচ্ছে যে আলো বাতাস নাই, অনেক গরম, অনেক ইয়েতে কাজ করতেছে। সো এটাও কিন্তু আবার যদি কিছুটা এনশিওর করা যায়, দেন ইউ ক্যান অলসো ক্লেম যে আমার ওয়ার্কাররা বা আমি যাদের সাথে কাজ করি ওনারা এরকম একটা এনভায়রনমেন্টে কাজ করে এবং আমি এনশিওর করতেছি যে সবকিছু মানে ডিসেন্ট ওয়ার্কের ক্রাইটেরিয়ার ভিতরে যা যা পড়ে আর কি। এক্সেলেন্ট, ওকে, গট ইট। সো আচ্ছা ফাইন, তাহলে আর তো বুঝলাম আমি, ইটস কামিং অন আ লিটল বিট, সোজাই লাগছে জিনিসটা, পড়া যাবে। কিন্তু ক্লিন এনার্জি যেটা আর কি, সেটা কি ক্লিন এনার্জিটা যদি বলি আমি, ক্লিন এনার্জি কি আমাকে এমন কিছু প্রডিউস করতে হবে যেটা আসলে আপনার ক্লিন এনার্জি দিচ্ছে, বা নাকি আমি নিজেও প্রোডাকশন করার সময় ক্লিন এনার্জি ইউজ করছি, লাইক সোলার ইউজ করছি বা আপনার মানে ফসিল ফুয়েল জেনারেট করছি না? আমার
আমি ধরেন রাইস প্রোডাকশন করি, বা আমি ধরেন ফর এক্সাম্পল কোন একটা স্পেসিফিক্যালি ম্যানুফ্যাকচারিং এর সাথে ইনভলভ, ফুড প্রোডাকশনের সাথে ইনভলভ, সেখানে আমি আমার এনার্জিটা ইউজ করছি ধরেন সোলার, এবং সেটাও কি আমি তাহলে পার্ট অফ দা মানে একটা গোলের মধ্যে আছি বলা যাবে? 7 নম্বর গোলে মেজারেবল কোনো গোল, আমি এতটুকু কার্বন এমিশন বন্ধ করছি, আমি হয়তো বা এতটুকু ডিজেল ইউজ করতাম, এটার বদলে আমি আমার পুরো ফ্যাক্টরিকে সোলার পাওয়ার্ড করে ফেলছি, যার ফলে আমার এতটুকু কার্বন এমিশন বন্ধ হয়েছে, মেজারেবল হচ্ছে, সেটাও কি আমি অ্যাড করতে পারবো? ক্লিন এনার্জির মানে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে যে রিনিউয়েবল এনার্জি, যে সোলারের যে প্রোডাক্টস গুলো আমরা বলি, হ্যাঁ, যে আমি হচ্ছে লিটারালি রিপ্লেস করতেছি, যেখানে আমি আগে একদম ইলেকট্রিসিটি করতাম, এখন আমি পুরোপুরি ভাবে রিপ্লেস করতেছি। সো যারা ডিরেক্টলি হচ্ছে সোলার কোনো প্রোডাক্টস নিয়ে কাজ করে, ওরা ডিরেক্টলি এটা অ্যাকচুয়ালি ক্লেমই করে। ইভেন আমরা হচ্ছে ডিফারেন্ট, যেহেতু আমাদের এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রামটা ডিফারেন্ট সেক্টরে, সো আমরা কিন্তু এটাকে অ্যাজ এ সেক্টর হিসেবেই ক্লেম করি। হ্যাঁ, যারা হয়তো বা রিনিউয়েবল এনার্জি, যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। আর আপনি যেটা বললেন, ইটস আ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি গুড থিং, যে আমি হচ্ছে আমার ফ্যাক্টরিতে বা আমার মেশিনারিজ গুলো আমি সোলার ইউজ করছি, বা আমার কার্বন ইমিশনটা আমি কমাচ্ছি, বাট এইটার জন্য আমি ক্লিন এনার্জি কনজাম্পশনের মধ্যে পড়ছে নাকি? আই ডোন্ট নো, ইট ক্যান বি রেসপন্সিবল কনজাম্পশন হতে পারে আর কি, তাহলে মানে আমি নিজে ওকে কাইন্ড অফ এটা মোস্ট হচ্ছে এনভায়রনমেন্টের ভিতরে বেশি যায় রাদার দেন হচ্ছে, হ্যাঁ, বাট ইউ ক্যান টাচ 7। এখন আমাদের যেটা হয়, আমরা তো মোটামুটি ভাবে ক্রস কাটিং কোন একটা কানেকশন পাইলেই সুন্দর করে বলে দিতে পছন্দ করি, এবং ইফ ইউ ক্যান গিভ আ জাস্টিফাই অ্যান্সার টু ইনভেস্টর যে ওয়াই আই এম ক্লেমিং দিস, আই থিঙ্ক ইটস ফেয়ার এনাফ। বাট যেহেতু এটার জন্য কোনো সার্টিফিকেশন নাই বা কোনো অডিট টাইপ অফ কোনো সিস্টেম নাই, সো ইউ ক্যান claim, but it has to be kind of measurable. ওকে, মেজারেবল থাকতে হবে, তাহলেই হবে আর কি, তাহলে বিষয়টা অ্যাকচুয়ালি হবে। ওকে ফাইন। আপনি তাহলে 9 নাম্বারটা একটু যদি বলেন, যে ইনোভেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার যেটা কথা বলেন, 9 নাম্বারটা। আচ্ছা, এইখানকার ইয়েটা হচ্ছে কাইন্ড অফ হাউ আপনি কিভাবে হচ্ছে স্পেস গুলোকে ইউজ করছেন, মানে ইউটিলাইজেশন অফ দ্য স্পেসেস, বা মানে ওভারঅল এটা থেকে আপনি কতটুকু ইনোভেশন আনছেন এন্ড এভরিথিং। এটা অনেকটাই হচ্ছে আমাদের কাইন্ড অফ আরবান প্ল্যানিং বা এই এর ক্ষেত্রে যায়। সো ইফ ইউ আর থিঙ্কিং টু সেট আপ আ ফ্যাক্টরি, বা আপনি ভাবছেন যে আমি অমুক জায়গায় জায়গাটা আমি হচ্ছে ফ্যাক্টরির জন্য কাজে লাগাতে চাই, হ্যাঁ, ওই জায়গাটাতে কতটুকু ইনোভেশন আনা যায়, কিপ ইন মাইন্ড আপনার এখানে যারা কাজ করবে, এবং আপনি কতটা বেটার ইউটিলাইজেশন করতে পারেন বা ইনোভেশনের ওই জায়গাটা থেকে আর কি। হ্যাঁ, আর ইনোভেশন তো হচ্ছে ইটস আ ক্রস কাটিং থিং ফর এভরিথিং। আপনি যে কোনো জায়গা থেকে ইনোভেশন নিয়ে আসতে পারেন আপনার বিজনেসের জন্য, খুব ছোট্ট একটা কিছু নতুন অ্যাড করা আর কি। ওকে, গ্রেট। আচ্ছা, তাহলে 10 হচ্ছে রিডিউস ইনইকুয়ালিটিস, এটা অলরেডি বলেছেন, তাও যদি আবার একটু এক্সপ্লেইন করেন। রিডিউসড ইনইকুয়ালিটিস 10 নাম্বার যেটা। হ্যাঁ, এই জায়গাটার হচ্ছে যে মানে মেইনলি কিছু কিছু জিনিস থাকে না, যে আমরা হয়তো বা খুবই মেইল ফোকাস কিছু কাজ থাকে, এমন কিছু, বিশেষ করে যদি আমি বলি, খুব সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর। তো লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু আমরা বাংলাদেশে নর্মালি অনেক বড় কোনো ইন্ডাস্ট্রি ওইভাবে প্র্যাকটিস দেখি না। আমরা যেটা দেখি ছোট ছোট যারা হয়তো বা এই যে ব্যাটারি বা এই ধরনের জিনিসগুলো হচ্ছে মানে রিসাইকেল করতেছে বা আবার হচ্ছে রিউজ করতেছে। ইভেন আমি আরেকটা খুব সুন্দর যদি এক্সাম্পল দিই, আমরা রিসেন্টলি গিয়েছিলাম হচ্ছে ইউসেপে। ইউসেপ হচ্ছে একটা মানে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউশন, রাইট? ওখানে আমরা যখন দেখি মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে কেউ কাজ করতেছে, ওখানে ক্লাসে কোনো মেয়ে নাই। হ্যাঁ, এখন একটা মেয়ে কি মানে ইলেকট্রিকের কাজ করতে পারে না? ডেফিনেটলি করতে পারে। হ্যাঁ, যখন হচ্ছে টেকনিক্যাল ইনস্টিটিউশন গুলোতে মোস্টলি যারা এই সার্টিফিকেট কোর্স গুলো করেন, ওনারা তারপরে কি করেন, হয় সেলফ এমপ্লয়মেন্ট, উনি ওনার এলাকায় থেকে একটা হয়তোবা শপ দিয়েছে, দেওয়ার পরে হচ্ছে যে কাজ করতেছে, বা হচ্ছে সে কোনো ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে। হ্যাঁ, সো এটা একটা কিন্তু সেলফ এমপ্লয়মেন্টের জায়গা। এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখি না যে কোনো ফিমেল পার্টিসিপেশন লিটারালি কাইন্ড অফ নাই। সো এই জায়গা মানে কিছু কিছু সেক্টর আছে যেগুলো একেবারেই হচ্ছে অনলি মানে ওয়ান জেন্ডার স্পেসিফিক একটা জায়গা।
তো ওই জায়গাটা এরকম কোন স্পেসিফিক সেক্টরে যখন আমরা কাজ করছি তখন কিন্তু আমরা ওটাকে বলতে পারি যে আমি ইনইকুয়ালিটিসটাকে কাইন্ড অফ রিডিউস করছি। এগেইন আমরা হচ্ছে মাঠে ঘাটে শুধু ফার্মারদেরকে কাজ করতে দেখি, উইমেনরা কিন্তু ওই জায়গাটাতে কম। যদি বলি যে আমি উইমেন ফার্মারদেরকে ইন্ট্রোডিউস করেছি, ইউ ক্যান ক্লেম ইট। সো এই জায়গাগুলোতে আমি লাইক স্টিল আমার মনে হয় যেখানে একটু কনফিউশন সেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং যেটা মানে বেসিক্যালি সুপার কাইনেটিক পাওয়ার লাগে, সেখানে ন্যাচারালি আমরা যদি ইন্ট্রোডিউস করি, যেমন ধরেন ফার্মিং, আপনার ফার্মিং এ ধরেন যদি ছেলেরা দীর্ঘদিন যাবত এটা হিস্ট্রিক্যালি কাজ করে আসছে, তা এখন ধরেন ওইখানে যদি আমরা মেয়েদেরকে ইন্ট্রোডিউস করি, সো দ্যাটস রিয়েলি মোর দ্যান দেয়ার সামটাইমস হয়তো বা তাদের যত ক্যাপাসিটি আছে, প্র্যাকটিস নাই, যেহেতু মেয়েদের দীর্ঘদিন যাবত প্র্যাকটিস নাই, জেনেটিক্যালি হয়তো বা রেডি হয় নাই মেয়েরা। আই জাস্ট ডোন্ট আই ডোন্ট বি সো যেহেতু দীর্ঘদিন ধরে আপনার ছেলেরাই করছে এই ধরনের কাজ, তো ওইসব জায়গায় যদি মেয়েরা ইন্ট্রোডিউস হয় তাহলে আমি কি মানে আমি লাইক ইজ ইট বেটার ফর লাইট ইঞ্জিনিয়ারিং মেয়েদেরকে বেশি ইনভলভ করা? সেক্ষেত্রে আমার আপু আপনি আই ডোন্ট নো, আমার আসলে আই ডোন্ট এখানে আসলে অনেক ডিসকাশন আছে। যেমন আমাদের দেশে কিছু কিছু জায়গায় কিন্তু আপনি দেখবেন যে মেয়েরা মাঠে নেমে কাজ করছে, বিশেষ করে হচ্ছে সাউদার্ন বেল্টে কিন্তু আপনি এই জিনিসটা দেখবেন কাজ করছে। বা অনেক সময় আমরা হচ্ছে অনেক যেমন হিল ট্র্যাকসে যারা কাজ করে ওখানে কিন্তু ফিমেলরা কিন্তু, আমি একটা ক্যাশিউ নাট ইয়েতে গিয়েছিলাম, দেখলাম যে ওনারা লিটারালি ওই যে কাঁধে করে নিয়ে আসছে আর কি। হ্যাঁ, তো কিছু কিছু জায়গায় কিন্তু আছে। হ্যাঁ, আমি যদি আপনাকে খুব ছোট্ট একটা সিম্পল উদাহরণ দিই, আমরা নর্মালি আমাদের রুরাল বাংলাদেশের ক্ষেত্রে লাইভ স্টক পোল্ট্রি কাদেরকে করতে দেখি? ফিমেলদেরকে করতে দেখি। কোনো ফার্ম কি আপনি দেখছেন যে কোনো মেয়ে চালাচ্ছে? গরুর ফার্ম কিন্তু আবার ছেলেরাই চালায়। রাইট। সো একজন ফিমেল কিন্তু অলরেডি এটা বাসায় কিন্তু করতেছে, সে একটা দুইটা গরু ম্যানেজ করতেছে, মানে এই না যে সে 10-12টা গরুর ফার্ম ম্যানেজ করতে পারবে না। আই ডোন্ট থিঙ্ক সো। আর এগ্রিকালচার সেক্টরে এখন কিন্তু আমরা অ্যাজ এ লেবার হিসেবে কিন্তু আমরা ফিমেলদের পার্টিসিপেশন দেখে থাকি। পোস্ট হারভেস্টে অনেক সময় হচ্ছে মাঠেও দেখা যায় যে বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু ফিমেলরা কিন্তু আছে। এখন এটা হইতে পারে যে যেমন আমি কিছুদিন আগে রংপুরে গিয়েছিলাম, ওনারা হচ্ছে কাজ করেন মাঠে। আমি বললাম যে আপনি যে মাঠে কাজ করেন আপনাকে আপনার সমাজের লোক কিছু বলে না? তখন সে অ্যান্সারটা দিল খুবই সিম্পল, যে আমার নিড আছে, আমাকে কাজ করতে হবে, কিছু করার নাই তো। বিষয়টা এমন না যে দে কান্ট, আই বিলিভ দে ক্যান। আর লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে বিষয়টা, এটা হচ্ছে যে পুরো সেক্টরটা ইজ নট সেফ ফর ইয়োর হেলথ। আমি বলবো না যে এটা নট অনলি ফিমেল, যারা কাজ করে তাদের জন্য এটা হেলদি না। সো ইটস আ ডিফারেন্ট ইস্যু, বাট ইটস নট লাইক দ্যাট যে ওরা পারবে না। এটা এখনো পর্যন্ত আমি বিলিভ করি না। মেবি দে ক্যান, বাট হয়তোবা এটা আমরা কখনো ট্রাই আউট করেই দেখি নাই। সো এটা আমার কাছে খুব ভিজিবল লেগেছে যে গরুর ফার্মের যে বিষয়টা দেখলাম। হ্যাঁ, আপনি যদি কোনো দেখেন যে পোল্ট্রির ফার্ম করেছে, আপনি কোনো মেয়ে খুঁজে পাবেন না। অথচ বাসায় মুরগিগুলো বা হাঁসগুলো যদি আপনি দেখে থাকেন গ্রামে গিয়ে, মহিলারাই করছে। কিন্তু যখন ইটস কাইন্ড অফ ওনারশিপ, দেন কিন্তু ইটস ওনারশিপ স্ট্রাকচারে কিছুটা মানে লিডারশিপ ম্যানেজমেন্টের সিনিয়র পজিশন গুলোতে মেয়েদেরকে আনা। সো আই হোপ দ্যাট যে এখানে আসলে ইনইকুইটির ক্ষেত্রে আরো কিছু জায়গাও আছে, যেমন ধরেন আপনার সোশ্যাল ক্লাস আছে অনেক, বা আমরা ওল্ড এজ পপুলেশনকে অনেক সময় কেপেবল হওয়ার পর তাদের কাজ দেই না। সো ওই জায়গাগুলো মনে হয় আছে। মানে নট অনলি মেল ফিমেল বাট অলসো যারা ইনইকুয়াল মানে ইনইকুইটি ফেস করছে এনি গ্রুপ অফ দ্য সোসাইটি, ইভেন ধরেন থার্ড জেন্ডার, যেমন ধরেন সো দে অলসো আর নট গেটিং জবস, মানে তাদের জবের ব্যাপারে আমাদের হাতে ট্যাবু আছে। সো সেটাও যদি আমি ইনকর্পোরেট করতে পারি যে ইফ আই গিভ দেম জবস, তাহলে সেটাও আমার রিডিউস 10 নম্বর এসডিজির মধ্যে পড়ে। এম আই রাইট? ডিজেবিলিটি মানে পার্সন উইথ ডিজেবল, সেটা যদি আপনি ইনক্লুশন করেন তাহলে এটাও কিন্তু অনেক বড় একটা মানে ওই জায়গাটা থেকে আর কি। ওকে, গ্রেট। তাহলে বুঝলাম, 10 নম্বর বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। সো 11 হচ্ছে সাস্টেইনেবল সিটিজ এন্ড কমিউনিটিজ। এটার খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে আমরা বলি না ছাদ বাগান কাইন্ড অফ ইয়ে, হ্যাঁ, যে গ্রিন সিটি। সো আপনার এমন কোন বিজনেস যেটা এখানে মানে হিট করছে, এটা সবচেয়ে মানে ইজি এবং ভিজিবল এই মুহূর্তে বলা। কারণ 11 নম্বরটাতে যেটা হয়, এটা কিন্তু আমরা
আসলে টাচ করতে পারি না, বিকজ ইটস আ ভেরি বিগ থিং। হ্যাঁ, এটা অনেক কিছু আছে, এটা আমাদের মতো ছোট একটা দেশের জন্য এটা এনশিওর করা ইজ ভেরি ডিফিকাল্ট। এখন আমি যদি আইডিয়াল সিনারিওতে যাই, তাহলে ঢাকায় এত মানুষের জায়গায় হওয়ার কথা না। So, ওই ট্রু। জায়গাটা থেকে, বাট যখন আমরা বিজনেস পার্সপেক্টিভ থেকে বলছি যে ইফ ইউ আর ওয়ার্কিং ফর কাইন্ড অফ গ্রিনিং ইউর সিটি, বা অনেক সময় কিন্তু আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টের ইয়ে থেকেও মানে কাইন্ড অফ এটার সাথে লিঙ্ক করানোর চেষ্টা করি আর কি। হ্যাঁ, যে আপনি হচ্ছে যে ফর আ সাস্টেনেবল সিটি ডেভেলপমেন্টের জন্য আপনি কন্ট্রিবিউশন করছেন, এটা সবচেয়ে ইজিয়ার মানে এক্সাম্পল ফর 11। আমি লাইক, তাহলে আপনি যেটা বলছেন ঢাকা আসলে সাস্টেনেবল সিটি না, am I এটা তো right? সবাই So সবাই everyone- জানি, আন্ডারস্ট্যান্ড করি। তাহলে আমি যদি এমন একটা কিছু করি যেটার মধ্যে আসলে ঢাকা থেকে লোকজন পালায় যায়, সেটা কি আমি সেটা কি It আমি is পালাইতে পারি? actually, আমার আমার মনে হয় যে ইট ইজ, কারণ প্লিজ, পরবর্তীতে গিয়ে আমরা দেখবো যে না, এটা ঢাকার জন্য ভালো ছিল। ঢাকার জন্য ভালো ছিল, রাইট? অ্যাগেন হ্যাঁ, দ্যাটস ট্রু। মানে আমি যদি ঢাকার কোনো একটা কিছু রিলেটেড করতে পারি, ঢাকাতে যেটা ঢাকা সেন্টারেরই আছে, সেটাকে যদি আমি সরাই নিয়ে কোনো একটা অন্য সিটিতে দিতে পারি, তাহলে হয়তো বা আই ক্যান সে দ্যাট যে আমি আহ, মানে ঢাকাকে সাস্টেনেবল করার পিছনে কাজ করছি, এরকম কিছু হইতে পারে। আই থিঙ্ক ম্যাচ করা যাবে, ম্যাপিং করা যাবে। আই আন্ডারস্টুড আপু। 12 নাম্বার আপু, রেসপন্সিবল কনজাম্পশন। আচ্ছা, রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রোডাকশনের ইয়েতে হচ্ছে এটাও কাইন্ড অফ থাকে না যে সুষম বন্টন। হ্যাঁ, আপনার মানে আমরা সবাই সবার জন্য মানে ওটা এনশিওর করছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে কনসাসনেস। হ্যাঁ, সো আপনি যদি হচ্ছে মানে ওই জায়গাটা থেকে ইয়ে করেন, যেমন আমরা কিছুটা বলি যে সোলার এনার্জির ক্ষেত্রে সোলার এনার্জি, তারপর হচ্ছে যে প্লাস্টিক না ইউজ করা, বা এই জায়গাগুলো হচ্ছে যে ওখানে মোটামুটি ভাবে আমরা লিংক করানোর জন্য আর কি, লিংক করানো যায় আর কি। বাট এই কিছু কিছু ইয়েতে যেটা হচ্ছে, যেমন 11-12 এগুলোতে কিন্তু সব সময় মানে থাকে না, সব বিজনেস মোটামুটি ভাবে জেন্ডার ইকুয়ালিটি বা নো পভার্টির মধ্যে আপনি কোনো না কোনো ভাবে লিঙ্ক করাই ফেলবেন। হ্যাঁ, বাট এই জায়গাগুলোতে যেটা হয় যে মোটামুটি ডিফিকাল্ট টু লিঙ্ক আপ। সো সেখানে আমরা খুব সুন্দর উদাহরণ হিসেবে যেটা বলতে পারি যে রিসোর্স গুলোকে আপনি কতটুকু ভালোভাবে ইউটিলাইজ করছেন, ইউজ করছেন, বা আপনি হচ্ছে অ্যাকচুয়াল ইউজের জন্য, প্রোডাকশনের জন্য আর কি হেল্প করছেন। সো ইফ দেয়ার ইজ এনি কাইন্ড অফ বিজনেসেস, ফর এক্সাম্পল আমার সে কৃষি কৃষি উৎপাদন করার সময় পানির কনজাম্পশনটা যাতে আমার ম্যাচার মানে এডুকেট হয়। ইনফ্যাক্ট সে যেমন আমি একটা মিটার বানাইলাম, যে মিটারটা বাসা বাড়ির কনজাম্পশনকে আপনার ট্র্যাক করে, সেটাও আমার করতে পারে এটার মধ্যে। হ্যাঁ, এগ্রিকালচারের ক্ষেত্রে হ্যাঁ একটা ইয়ে আছে যেটা হচ্ছে আপনার বলে দেয় কতটুকু পানি লাগবে। দেয়ার আর সাম কিটস। সো এটা এটা যদি সে কিটস যারা বানাচ্ছে বা যারা এটা করছে, যে আপনার কতটুকু পানি এই মুহূর্তে দরকার, ময়েশ্চারটা চেক করে সে বলে দেয়, সো দ্যাট বাড়তি পানি খরচ না হয়। সো সেটা হচ্ছে এই জায়গাটাতে আর কি ক্লেম করতে পারবে। সো আমাদের কিছু স্টার্টআপ আছে যারা আপনার মেইনলি এআই জেনারেটেড কনজাম্পশন, মানে এগ্রিকালচারাল কনজাম্পশন, মানে পানি সঠিক পরিমাণ ইউজ হবে, আলো বাতাস, মানে ওই এআইটা ওইভাবে এডিট করে। সো সেটা আমরা বলতে পারি ইউ আর ওয়ার্কিং ফর রেসপন্সিবল কনজাম্পশন। এক্স্যাক্টলি। ওকে, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। আচ্ছা, দেন আপনি 13-তে চলে যাই। আমি আপনাকে আবার সবার শেষে সবাইকে কোশ্চেন করতে দিব, এন্ড অলসো ইউ ক্যান টেল ইন ইউর ওয়ে। আমি আমার জাস্ট এই 14-17টা বুঝে নেই, তাহলে আমার মনে হয় অনেকেরই উপকার হবে এটা নিয়ে। আর 13 নম্বর হচ্ছে প্রোটেক্ট দ্য প্ল্যানেট। সো দিস ইজ হাউ ইউ গো ফর ইট। 13 নাম্বারটা ইজ প্রিটি সিম্পল, এবং এটাও হচ্ছে আমাদের মানে অনেক বিজনেসের সাথে মোটামুটি ভাবে রেলেভেন্ট হয়। ইউ আর ডুইং সামথিং ফর ইউ নো, মানে ক্লাইমেটের জন্য বা এনভায়রনমেন্টের জন্য আপনি কিছু একটা করছেন। এটার ফার্স্ট এবং ফরমোস্ট থাকতে হবে যে আপনি এমন কিছু করছেন যেটা বিন্দুমাত্র কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না এনভায়রনমেন্টে, সেটা একটা। আরেকটা হচ্ছে, এটা আমরা সবচেয়ে সুন্দর যেটা উদাহরণ বলে থাকি, ন্যাচারাল রিসোর্স রিস্টোরেশন। হ্যাঁ, মানে যেমন হচ্ছে আমরা সবাই জেনেছি যে একটা ইকোসিস্টেম থাকে, সেটা হচ্ছে একটা বনের ইকোসিস্টেম থাকে। আপনি সুন্দরবনের কোনো কিছু নিলেন উইদাউট হ্যাম্পারিং দ্য ইকোসিস্টেম কাইন্ড অফ। হ্যাঁ, সো এই জায়গাটা একটা ইয়ে। আর একটা হচ্ছে সবচেয়ে বড়, আমরা তো সবসময় বলে থাকি আমি ইকোনমিক ফ্রেন্ডলি কিছু বানাচ্ছি, যেটা হয়তো প্লাস্টিককে রিপ্লেস করবে। হ্যাঁ, এবং হচ্ছে সেটা আমার পরিবেশের জন্য ক্ষতি তো করবেই না, বরং এটা বায়োডিগ্রেডেবল। আমরা অনেক সময় বলি যে প্যাকেজিং ইজ বায়োডিগ্রেডেবল, উই ক্যান ক্লেম যে এটা একটা ক্লাইমেট ফ্রেন্ডলি
প্রোডাক্ট যেটা প্লাস্টিককে রিপ্লেস করতেছে। সো এই জায়গাটা একটা। আরেকটা হচ্ছে ডিরেক্ট ডুইং সামথিং ফর ক্লাইমেট। হ্যাঁ, ওকে ওটা হচ্ছে আরেকটা ইয়ে হতে পারে, ইটস ক্যান বি ফর গ্রিনিং, টার্গেটিং গ্রিনিং সামথিং। ওকে গ্রেট। সো আমি লাইক এখানে অনেকেই আছে, আই ক্যান সি প্রোটেক্ট দ্য প্ল্যানেটে কাজ করে, মানে স্পেশালি আপনার ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং, মানে তারপরে হচ্ছে আবার অনেকেই আছে আপনার যে এনিওয়েজ মানে ওয়েস্টেজ রিসাইক্লিং করা, এই ধরনের কাজগুলো, তাই না, যেগুলো আপনার প্ল্যানেটের আপনার যে নেগেটিভ ইম্প্যাক্ট গুলো ছিল মানে কোন একটা অ্যাক্টিভিটি সেটাকে রিডিউস করছে, সেটাকে আমরা প্ল্যানেট। সো আই থিঙ্ক এটা অনেক সোজা বোঝা আর কি। 14 নম্বর হচ্ছে লাইফ বিলো প্ল্যান্ট ওয়াটার, যেটা আর কি। এটা আসলে খুব কম। এটা আমরা যেটা পড়ে থাকি একটা ওয়ার্ড আছে হচ্ছে ব্লু ইকোনমি। সো এটা কাইন্ড অফ হচ্ছে আপনি পানির নিচে বা সমুদ্রের নিচে যে ধরনের রিসোর্স গুলো আছে সেগুলোকে আপনি কাজে লাগায় কোনো ইনকাম জেনারেটিং বা কোনো বিজনেস করছেন। হ্যাঁ, কাইন্ড অফ মেরিন যে প্রোডাক্টস গুলো থাকে, মেরিন যে অ্যানিমালস গুলো থাকে, প্ল্যান্টস গুলো থাকে, ওই এটা থেকে। সো এটা সাউদার্ন পার্টে কিছু কিছু ইয়া আছে, বাট এটা হচ্ছে মোটামুটি ভাবে বেশ কম দেখতে পাই আমরা। আরেকটা ইয়ে হচ্ছে যে এটারও মেইন ইয়ে এমন না যে আপনি ফর এক্সাম্পল কোনো একটা মাছ বা কোনো একটা শ্রিম বা কোনো কিছু সেটা আপনি নিয়ে মোটামুটি ভাবে তাদের ইকোসিস্টেমের 12টা বাজায় দিলেন, সেটা দিলেও কিন্তু আবার হবে না। হ্যাঁ, সো আপনি কোনো একটা মার্কেটিং করছেন বা কোনো ইয়া আছে, ইটস ভেরি গুড, কিন্তু ইউ হ্যাভ টু মেনশন দ্যাট ইউ আর নট হ্যাম্পারিং দ্য ইকোসিস্টেম বা ন্যাচারাল রিসোর্স যেগুলো, এগুলো কিন্তু অবভিয়াসলি আমাদের ন্যাচারাল রিসোর্স। তো ন্যাচারাল রিসোর্সটাকে ইউজ করে কোনো একটা বিজনেস আপনি জেনারেট করছেন without hampering the environment or their specific ecosystem. বা অর ইমপ্রুভিং, মানে একটা হ্যাম্পার করছেন আর হচ্ছে ইমপ্রুভ করছে, দুটাই আই থিংক। Improve করলে তো definitely is a very positive impact. আই গেস তাহলে 15 নাম্বারটা বোঝা যাচ্ছে সহজেই, লাইফ অন ল্যান্ড। সো আমরা মানে হিউম্যান লাইভস এন্ড আদার অ্যানিমালদের লাইফও যাতে আমরা ইম্প্যাক্ট না পড়ে আমাদের, এবং নেগেটিভ তো পড়বে না, সো ইট শুড বি পজিটিভ অ্যাট লিস্ট। হ্যাঁ, আমরা অনেক সময় দেখি যে অনেকে হচ্ছে পেটদের জন্য বিভিন্ন ধরনের বিজনেস সলিউশন করে থাকে, রাইট? এটা কিন্তু আপনি ওইভাবে ইয়েতে দিতে পারেন। হ্যাঁ, যাদের হচ্ছে পেটদের জন্য কোনো সার্ভিস দিচ্ছে বা কোনো প্রোডাক্টস লঞ্চ করেছে বা এমন কোনো কিছু, সো ওটাও কাইন্ড অফ মানে এটার ভিতরে হচ্ছে ইয়ে দেওয়া যেতে পারে। এক্সেলেন্ট। এন্ড 16 নাম্বার হচ্ছে গিয়ে পিস এন্ড জাস্টিস। এন্ড আমি জানি না পিস এন্ড জাস্টিস আমি দেখি না কত কোনো। এটা টোটালি হচ্ছে দেয়ার ইজ আ টার্ম যে সিভিক স্পেস, মানে অ্যাজ এটা কাইন্ড অফ হিউম্যান রাইটস এর মধ্যে। হ্যাঁ, যে আপনার কথা বলার রাইটসটা আছে, সো ইউ আর ডুইং সামথিং যেখানে হচ্ছে আপনি সিভিক স্পেসটাকে এনশিওর করছেন। হ্যাঁ, এটা এমন ভাবে হতে পারে যে কোনো অ্যাওয়ারনেস বিল্ডিং, কোনো সার্ভিসেস যেখানে হয়তো বা মানুষজন এসে তার মানে হেল্প সিক করতে পারছে, মতামত দিতে পারছে, কথা বলতে পারছে, ইটস আ সেফ স্পেস, ইটস আ প্ল্যাটফর্ম। এই টাইপের যে এগুলো আছে সেইখানে আপনি এটাকে কোনোভাবে মানে লিঙ্ক করতে পারেন, বাট ইটস মোর রিলেটেড অন ইয়োর রাইটস, হিউম্যান রাইটস এবং হচ্ছে সিভিক স্পেসের জায়গা থেকে। সো এটা ইটস ভেরি ডিফিকাল্ট। যারা হয়তো বা স্পেসিফিক্যালি চাইল্ড রাইটস, হিউম্যান রাইটস এগুলো নিয়ে কাজ করে থাকে, দে ক্যান ক্লেম, অ্যান্ড বিজনেস পার্সপেক্টিভ থেকে দেয়ার ক্যান বি সাম সলিউশন অর প্ল্যাটফর্ম যেটা দিয়ে আপনি এনশিওর করছেন যে মানুষজন ওখানে এসে সেফ ফিল করবে, দে ক্যান ফিল ফ্রি এন্ড টক অ্যাবাউট এনিথিং কাইন্ড অফ। মানে আমাদের এখানে একজন আছে, সেটা সিটিজেন জার্নাল টাইপ কিছু একটা করছেন আর কি, যে হ্যাঁ এখানে পাবলিকরা তাদের মতামত গুলা আপনার দিতে পারবে বা কাইন্ড অফ লাইক দ্যাট, সেটাও মনে হয় পার্ট অফ দিস ওয়ান। পার্ট অফ দিস এটাতে মানে করতে পারে আর কি। তাহলে আমার ফাইনালটা সেটা হচ্ছে পার্টনারশিপ ফর দ্য গোলস। এটা একদমই বুঝি না আমি এটা। এটা তো হচ্ছে সবচেয়ে ইজি, যেটা আমরা সবসময় ভয় পাই বিজনেসের ক্ষেত্রে, যে আমি হচ্ছে পার্টনারশিপে যাব না আর কি। হ্যাঁ, সো সবকিছু আচ্ছা। আমিই করব। সো খুবই ছোট একটা এক্সাম্পল ধরেন যে আপনি একটা মার্কেট প্লেস বানানোর চিন্তা করেছেন। হ্যাঁ, একটা মার্কেট প্লেস তৈরি করছেন যেখানে ভ্যারাইটিস অফ প্রোডাক্টস থাকবে। এখন ইউ হ্যাভ টু অপশনস অ্যাজ এ মানে একদম নিউ বিগিনার হিসেবে, ইউ হ্যাভ টু অপশনস যে আপনি কি এখনই একটা ফ্যাক্টরি সেট আপ করে প্রোডাকশনে চলে যাবেন, নাকি আপনি সোর্স করবেন যে এখানে হচ্ছে অন্য ইয়ে থেকে আছে, মানে আমি অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, ওটা কিন্তু আপনার অনেক বড় একটা ফিক্সড কস্ট, আপনাকে ওখানে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট করতে হবে, আপনি সেটার জন্য এখন রেডি না ম্যানেজ করতে হবে।
দো আপনি কিন্তু ছোট ছোট কিছু পার্টনারশিপ করতে পারেন যাদের কাছ থেকে আপনি নিয়ে আসবেন, হ্যাঁ। অবভিয়াসলি দেয়ার শুড বি আ রিলেশনশিপ, ফাইন্যান্সিয়াল, এভরিথিং। সো ওই জায়গাটা থেকেও কিন্তু আপনি অনেক বড় একটা বিজনেস, অনেক ইজিলি অনেক বড় একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন, হ্যাঁ। এটা একটা ইয়ে। আরেকটা হচ্ছে যে প্যাকেজিং এর ক্ষেত্রে যারা শুধুই প্যাকেজিং করছে, দে নিড সাম পার্টনার্স। কাদের প্রোডাক্ট প্যাকেজ করবে, বা হচ্ছে ধরেন আমি একটা প্রোডাক্ট নিয়ে বসে আছি যেটা আমার এখন প্যাকেজ করতে হবে, আমি যদি এমন কারোর সাথে পার্টনারশিপ করি যে হচ্ছে এরকম বায়োডিগ্রেডেবল প্যাকেজিং এ আমাকে হেল্প করবে, হ্যাঁ। সো দুইটা জায়গায় কিন্তু আপনি একসাথে প্রমোট করতে পারেন। সো ওই জায়গাটা থেকে যে রাদার দেন প্রিপেয়ারিং নিউ, একসাথে কোলাবোরেট করে আমরা যেটা বলি যে একটা কনসোর্টিয়াম মডেলিটিতে যে আপনি এটা করতে পারেন, হ্যাঁ। এটা কিন্তু হচ্ছে একটা সাস্টেনেবল গ্রোথ ফর বোথ পার্টিস। দুজনেরই কিন্তু অনেকটা কস্ট হচ্ছে কমে যাচ্ছে, কিন্তু ওই যে আমাদের একটা ভয় থাকে আমি কাউকে নিব না, আমি একলাই সবকিছু সেট আপ করে একলাই সব প্রফিট নিয়ে নিবো। কারেক্ট কারেক্ট, সো এই সাজেশন আমরা অনেককেই দেই এখন, বুঝতে পারছি আমি আমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। কারণ যে হ্যাঁ, অনেকেই চায় প্রোডাকশন নিজে করতে, নিজে ফ্যাক্টরি মেশিন টেশিন বসাবে, অথচ এখানে আপনার অলরেডি পিপল আর ওয়ার্কিং অন ইট, আছে। আছে। তো তাদের কাছে সোর্সিং করলে তাদেরও বেনিফিট হয়, আবার অনেকগুলো রিসোর্সের নতুন কনজাম্পশন হয় না। সো সেটা সেটা আমার মনে হয় ওকে। আমি 17টা জিনিস আমার বোঝা হয়েছে, আই গেস। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। So আমি আমার last question করছি, পরে I'll be giving the floor to the participants. I can see around 45 people are there. So আমি শেষ কোশ্চেন করছি আপু, এখন বাংলাদেশের ক্ষেত্রে এবং ইনক্লুডিং অক্সফ্যাম, যে আমার ধরেন আমাদের অনেকগুলো ব্যবসায়ী আছে যারা ধরেন আপনার পিওর কমার্শিয়াল ল্যান্ডস্কেপে নাই, এরকম ব্যবসা মানে অনেক ব্যবসা যাদের এখান থেকে একটা বা দুটা গোল মিট করতেছে কোনোভাবে। তো এখন হাউ কুড দে ফাইন্ড আউট ইম্প্যাক্ট ইনভেস্টরস, কোথায় আছে বা কারা আপনার এই ধরনের ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট ইনভলভ, আপনার যদি একটা আইডিয়া দিতে আমাদেরকে। এখন আমার মনে হয় বাংলাদেশে মোস্ট অফ দ্য ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে, হ্যাঁ, তারা ম্যাক্সিমামই আমি যতটুকু দেখি ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট না বললেও ইম্প্যাক্টটা খুঁজে, সোশ্যাল ইম্প্যাক্টটা খুঁজছে। ফর এক্সাম্পল অক্সফাম ডেফিনেটলি, তারপরে ট্রু ভ্যালু আছে, বা হচ্ছে ইভেন স্টার্ট আপ বাংলাদেশের আমরা যে ইনভেস্ট গুলো দেখি তারাও কিন্তু ইম্প্যাক্ট ডেটা গুলো নিয়ে খুবই চিন্তিত। সেরকম যারা আছে সবাই কিন্তু সেটাই খুঁজে। আরেকটা মজার ব্যাপার আমি যেটা মানে এক্সপিরিয়েন্স করেছি, ইভেন ভিসি যারা আছে বা হচ্ছে যে একদম এঞ্জেল ইনভেস্টর যারা আছেন, ওনারাও কিন্তু নিজের ইনভেস্টমেন্ট গুলোকে ব্র্যান্ডিং করে বা প্রমোট করে যে আমি এখানে 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 ইনভেস্ট করেছি, তাই না? তারাও কিন্তু এই কথাগুলো বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে আমি এমন একটা বিজনেস ইনভেস্ট করেছি যেটার নট অনলি রেভিনিউ দিস, সেটার ইম্প্যাক্টও দিস 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 দিস। সো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে এখন মোর অর লেস কাইন্ড অফ সবাই, বাট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রেভিনিউ তো মাস্ট, ওটা তো আর কেউ ছাড় দিবে না ইম্প্যাক্টের জন্য। বাট ইম্প্যাক্ট থাকাটা কিন্তু এখন অনেক মানে ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে গিয়েছে, এবং আমার কাছে মনে হয় যে এটা খুব কিন্তু কঠিন কিছু না, একটু যদি চোখ বন্ধ করে চিন্তা করা যায় কোন না কোনো ইম্প্যাক্ট কিন্তু আমাদের এই বিজনেস গুলো দিয়ে ডেফিনেটলি আছে। হ্যাঁ, হয়তো বা এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না, কিন্তু কোনো না কোনো ইম্প্যাক্ট কিন্তু ডেফিনেটলি করে। সেটাকে জাস্ট একটু বুঝে একটু মেজারেবল ওয়েতে নিজের ভাবে রাখা যে না, আমারটা এক্স্যাক্টলি এই এই নাম্বারটাতে পড়ছে এবং হচ্ছে এভাবে আমি কাজগুলো করছি, হ্যাঁ। আরেকটা ইয়ে হচ্ছে কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে। সো বাংলাদেশ তো খুব ছোট একটা দেশ, আমাদের কিন্তু মানে সেক্টরটাও খুব ছোটই আর কি, হ্যাঁ। এবং আমরা একজন আরেকজনকে মোটামুটি ভাবে ওইভাবে চিনি। সো ওখান থেকে আমি বলবো যে যেই রেগুলার প্রসেস গুলোর ভেতরে ইনস্টিটিউশনাল যে ইনভেস্টমেন্ট গুলো আমরা সিক করি, নর্মালি সবাই দেখা যায় যে কোনো না কোনো সার্কুলেশনের মাধ্যমেই যায়। এটা খুবই কমন একটা বিষয় যে আমি একটা ইউআই ফ্লোট করেছি বছরে একটা বা দুটা। কিছুদিন আগে আমি যেমন দেখছিলাম যে ট্রু ভ্যালু থেকে বিভিন্ন ইউআই গিয়েছে, মানে বিজনেস খুঁজছে এবং তারা হচ্ছে সেক্টর ফোকাস, ফর এক্সাম্পল ক্লিন এনার্জি সেক্টর, হ্যাঁ, বা হচ্ছে এগ্রিকালচার সেক্টর, বা এই সেক্টর ফোকাস হচ্ছে এখন আমরা মানে ইউআই গুলো সার্কুলেট করতে বেশি পছন্দ করি। আবার একটা হচ্ছে কিছুদিন আগে হচ্ছে আপনার যেমন অরেঞ্জ কর্নার ইয়ে গেল, আবার আমি যদি একটা বলি কোয়াজি গভর্নমেন্ট ইয়ে থেকে এসএমএ ফাউন্ডেশন। সো ওনাদের কিন্তু ইফ যদি হচ্ছে এন্টারপ্রাইজরা বা বিজনেসরা মনে করে থাকে যে আমার হচ্ছে ডেট ফাইন্যান্সিং দরকার বা আই নিড বিজনেস সাপোর্ট, দে ক্যান অলওয়েজ গো টু এসএমএ ফাউন্ডেশন, রাইট? ওনাদের কিন্তু বিভিন্ন ধরনের সাপোর্ট সার্ভিসও আছে।
সো এগুলো হচ্ছে কাইন্ড অফ আদার দেন স্মার্ট এক্সেলারেশন প্রোগ্রাম। স্মার্ট এক্সেলারেশন তো অবভিয়াসলি সেখানে আছেই, এটা হচ্ছে আপনার মানে অ্যাক্সেস টু ফিনান্সের ইয়ে থেকে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ব্যাংক কিন্তু এখন সেক্টর ওয়াইজ মানে প্রোডাক্ট এন্ড সার্ভিস গুলো দেখে হচ্ছে ওনারা মেজার করছে যখন হচ্ছে লোন দিচ্ছে বা ইয়ে করছে। হ্যাঁ, কারণ ব্যাংকিংও কিন্তু এটা ভাবছে যে আমি হচ্ছে কোথায় মানে কোথায় হচ্ছে আমি ইনভেস্টমেন্ট গুলো দিচ্ছি বা লোন গুলো দিচ্ছি। সো ইটস কাইন্ড অফ ম্যান্ডেটরি ফর দ্য ইভেন ফর দ্য ব্যাংক লোন বা ব্যাংক ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এটা এখন আর কি দরকার হয়ে পড়েছে। হ্যাঁ, মানে পৃথিবী বাঁচাতে হবে আর কি, এই জন্য আর কি সবাই মিলে লাগছে এখন আর কি ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট করতে হবে। আচ্ছা, আমার পার্ট শেষ, তাহলে আমি ডেফিনেটলি আই উইল বি আস্কিং। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, ইফ এনিবডি হ্যাজ এনি কোশ্চেন ইউ ক্যান রেজ হ্যান্ড, আমি প্রশ্নটা করতে সুযোগ দিব আপনাদেরকে। কারণ প্রশ্ন থাকলে স্ট্রেট আপনার মাইক্রোফোন আনমিউট করে আপনারা বলতে পারেন, ঠিক আছে, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। আমার মনে হয় আমরা এসডিজি যে কনসেপ্টটা, কারণ এই জিনিসটা একটু ডিফিকাল্ট কনসেপ্ট, যে 1 থেকে 17টা যেটা এটা আমরা অনেকেই প্রেজেন্টেশন করে দেখি, ভিতরে ঢুকে দেয় আমার এসডিজি ফিল আপ, বাট আজকে প্রবলেম মোটামুটি 17টা মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং আসা উচিত সবার। হ্যাঁ, জামি ভাই বলেন প্লিজ, হোয়াটস ইউর কোশ্চেন? জি, থ্যাংক ইউ আরিফ ভাই। আপুকে থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং উইথ আস। আপুর কাছে আমার একটা কোয়েশ্চেন ছিল, আমরা বেসিক্যালি একটা মার্কেট প্লেস বানাইতে চাচ্ছি যেখানে আমাদের মেইনলি ফোকাস, অ্যাজ আরিফ ভাই অলরেডি নো অ্যাবাউট আস, যে আমরা মেইনলি যেটা করতে চাচ্ছি যে ইকো ফ্রেন্ডলি ওয়েতে একটা মার্কেট প্লেস ক্রিয়েট করতে চাই, যেখানে আমরা প্রমোট করতে চাই বাংলাদেশি ট্রেডিশনাল হ্যান্ডক্রাফটস অ্যান্ড ক্লোদিং টাইপস যা কিছু আছে, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যা ডেইলি নিডস যা কিছু গুডস আছে এই সব কিছু আমাদের মার্কেট প্লেসে আমরা প্রোভাইড করতে চাই কাস্টমারদেরকে। সো এই ক্ষেত্রে আমরা কি আমাদেরকে বলতে পারবো যে হ্যাঁ উই আর ওয়ার্কিং টু দিস গোলস? আমরা যেখানে আমি আরেকটু যদি এলাবোরেট করি, যেমন আমরা আমাদের মেইন টার্গেট হইলো যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ওয়েস্টেজ কমানো, এগুলোকে রিসাইক্লিং প্রোগ্রামের আওতায় নিয়ে আসা ট্রাই করা, অ্যান্ড বায়োডিগ্রেডেবল প্যাকেজিং ইউজ করা। আর একই সাথে যারা আর্টিজানস আছে, আমাদের লোকাল কমিউনিটি আছে যারা তাদের যে জিনিসগুলো তৈরি করতেছে, লাইক টাঙ্গাইলের শাড়ি হইতে পারে, বিভিন্ন লুঙ্গি গামছা থেকে শুরু করে বাংলাদেশি ট্রেডিশনাল ওয়্যার আইটেমস, তো এরা যেন একটা বিগার প্ল্যাটফর্মে নিজেদের প্রোডাক্টকে শোকেস করতে পারে এন্ড গ্লোবালি শোকেস করতে পারে। সো ক্যান উই কল আস দ্যাট উই আর ওয়ার্কিং টু দিস গোলস? অবভিয়াসলি ভাই, এখানে ছোট ছোট কিছু বিষয় থাকে যেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখা যায় যে মিস করি। হ্যাঁ, বাট আপনি খুব সুন্দরভাবে বলেছেন। সো আপনি কিন্তু অলরেডি একটা ইনকাম জেনারেটিং অপরচুনিটি দিচ্ছেন ফর দোজ লোকাল আর্টিসানস। হ্যাঁ, আর একটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, যেটা আপনি অলরেডি, আমি খুব কয়েকটা উদাহরণ দিয়ে থাকি, যেমন আমরা অনেক দেখি না ব্যাম্বু মেড কিছু প্রোডাক্টস আছে যেটা কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, বায়োডিগ্রেডেবল। আবার আমরা এখন দেখি যে হোগলা পাতার বেশ কিছু হোম ডেকোরের প্রোডাক্ট পাওয়া যায়, অনেক হ্যান্ডিক্রাফটের প্রোডাক্ট পাওয়া যায়, বা ইভেন হচ্ছে শতরঞ্জি, টাঙ্গাইলের শাড়ি। হ্যাঁ, এগুলো সবগুলোই মানে আপনি অ্যাজ এ প্রোডাক্ট লাইন হিসেবে কিন্তু ইকো ফ্রেন্ডলি। হোয়াট অ্যাবাউট, মানে যখন আমরা এটা দেখি, এটার পাশাপাশি যেটা আপনি সুন্দরভাবে মেনশন করেছেন যে প্যাকেজিং, আমরা নর্মালি যেটা দেখি যে হ্যাঁ প্রোডাক্ট ঠিক আছে, বাট প্যাকেজিং হয়তো আমি প্লাস্টিকে করে বা ইয়েতে র্যাপ করে দিয়ে দিছি, ওই জায়গাটাতে একটু ছোট্ট টুইকিং করলেই কিন্তু হয়ে যায়। যে আপনি বলতেছেন যে আমার ওভারঅল নট অনলি প্রোডাক্ট, প্যাকেজিং থেকে শুরু করে সবকিছু হচ্ছে ইকো ফ্রেন্ডলি, তাহলে কিন্তু আপনার এই জিনিসটা আরো খুব সুন্দরভাবে আর কি ফ্লারিশ করার অপরচুনিটি আছে। আরেকটা হচ্ছে, যেহেতু আপনি লোকাল আর্টিসানদেরকে একটা মার্কেট প্লেসের অপরচুনিটি দিচ্ছেন, সো ডেফিনেটলি ওদের নিশ্চয়ই মানে লোকাল মার্কেট থেকে এখন তো তারা ন্যাশনাল মার্কেটে একটা স্কোপ পাচ্ছে থ্রু ইয়োর প্ল্যাটফর্ম, রাইট? সো অবভিয়াসলি ওনাদের একটা ইনকাম জেনারেটিং হবে, তাদের হয়তো বা প্রোডাকশনটা আগের থেকে বাড়বে। সো আপনি কিন্তু ওখানে তাদের আগে তারা যে কাজে মানিটা ইউটিলাইজ করতে, এখন হয়তো বা আরেকটু বেটার কাজে ইউটিলাইজ করছে। সো যেটা বললাম যে আপনাকে একটু মেজারেবল হতে হবে। আপনি খুব সুন্দর স্যাম্পলিং করলেন, ছোট ছোট কয়েকজনকে আপনি ফোন করে জিজ্ঞেস করলেন যে ভাই আপনার আগে কত ইনকাম হতো, আপা আপনার আগে কত ইনকাম হতো, এখন কত হয়, আপনি এই বাড়তি টাকাটা দিয়ে কি কি করেন, টু আন্ডারস্ট্যান্ড যে আপনি এক্স্যাক্টলি কোন ইয়েটাতে ক্লেম করবেন। হ্যাঁ, বলতে পারি যে জিরো হাঙ্গারে এটা আদৌ পড়বে কিনা, বা হচ্ছে নো পভার্টির মধ্যে এটা পড়ছে কিনা। তো বিজনেসের ক্ষেত্রে মাঝে মাঝে একটু জাস্ট টু
মানে ওনাদের সাথে একটু কথা বলে এবং কিছু ডেটা রাখা, হ্যাঁ, কারণ আমরা কিন্তু আপনি যত সুন্দরভাবে জিনিসগুলো প্রেজেন্ট করতে পারবেন টু ইনভেস্টমেন্ট, আপনাদের নিজেদের বিজনেসটাকে যত সুন্দরভাবে শোকেস করতে পারবেন, নট অনলি ফর দ্য রেভিনিউ বা হচ্ছে আমার বিজনেসটা কত বড়, তার সাথে সাথে যে আমি বিজনেস দিয়ে শুধু মানি জেনারেট করছি না, আমি এটাও করছি, এই সুন্দরভাবে বলতে পারাটা কিন্তু অনেক কিছু। এটা বলতে পারার জন্য আপনার কাছে কিছু ব্যাকআপ ডেটা থাকাটা অনেক ভালো আর কি। ভাইয়া কি বুঝতে পেরেছেন? জি আপু বুঝতে পারছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কামরুল হাসান ভাইয়া মনে হয় হ্যান্ড রেজ করছেন। আপু আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি কাজ করছি হচ্ছে বাংলাদেশের রিভার ট্রান্সপোর্টেশন নিয়ে। রিভার ট্রান্সপোর্টেশনের যে এখন যে হ্যালো, জি ভাইয়া আপনাকে মাঝখানে শোনা যাচ্ছিল না। আমি কাজ করছি হচ্ছে রিভার ট্রান্সপোর্টেশন নিয়ে। রিভার ট্রান্সপোর্টেশনের এখনকার যে প্রবলেমটা হচ্ছে, এখন এগুলো ইলেকট্রিক মেকানাইজড হয়ে গেছে, এখন ইঞ্জিন দিয়ে চলে। এগুলো আমি ইলেকট্রিফাই করতে চাচ্ছি। এই ইলেকট্রিফাই করার বিষয়টা এসডিজির 7, 9, 11, 13, 15 এর সাথে ম্যাচ করতেছে। আমি যেসব বিষয় নিয়ে কাজ করতেছি, আমি চাচ্ছি হচ্ছে রিনিউয়েবল এনার্জি ইউজ করে আমাদের রিভার ট্রান্সপোর্টেশন গুলোকে ইলেকট্রিফাই করবো। এই এখন আমার থেকে সাজেশন লাগতেছে হচ্ছে আপনার 17, আমি পার্টনারশিপে কিভাবে যেতে পারি। ধন্যবাদ। আপনি হচ্ছে যে রিনিউয়েবল এনার্জি ইউজ করবেন, হ্যাঁ, সো ওটা নিশ্চয়ই আপনি সোলার যে ব্যাটারি বলি বা সোলার যে এগুলো ইউজ করবেন, ওটা হয়তো বা নিশ্চয়ই আপনি একা একাই বানাবেন না, বা আপনার জন্য হয়তো বা বানানোটা কষ্ট হতে পারে, তাই না? ইউ ক্যান সোর্স যে আমি হচ্ছে এখন হচ্ছে সোলার প্যান গুলো দিব রাদার দেন তেল খরচ করার চাইতে বা তেল পুরানোর চাইতে, না? তো ওই জায়গাটাতে আপনি হচ্ছে পার্টনারশিপ সিক করতে পারেন যারা এরকম কাজ করছে, এটা একটা বিষয়। এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়েছে। হ্যাঁ, আরেকটা ইয়ে হচ্ছে যে যাদের অলরেডি রিভার ট্রান্সপোর্ট আছে, তাদের সাথে ডেফিনেটলি আপনার একটা পার্টনারশিপ থাকতে পারে যে আপনি তো তেলে ইউজ করতেছেন, আপনি এখন তেলে ইউজ না করে এই প্রোডাক্ট এইভাবে ইউজ করবেন, হ্যাঁ। বা আপনি এখন যে বিজনেসটা করছেন সেটা কি আপনার নিজের মানে ওন ভেহিকেল, নাকি আপনি কিভাবে কাজ করছেন? এটা এখন আমারটা আসলে এখনো আমি প্রোটোটাইপ বানানোর কাজ করছি। এখন প্রোটোটাইপ নিয়ে কাজ করছি, আর ওই যারা নৌকাগুলো চালাই তাদের সাথে তাদের ওপিনিয়নটা নিচ্ছি, সার্ভে করতেছি এখনো। এই আচ্ছা, আপনি কি টাইপের প্রোডাক্ট বানাচ্ছেন? মানে সেটা কি সোলার কোনো কিছু? সোলার না, সোলার তো আসলে এটা হচ্ছে যে এই নৌকাগুলো হয় নদীর এই পার থেকে ওই পারে যায়। এই প্রত্যেকটা পাড়েই ঘাট থাকে, ঘাটগুলো সোলার স্টেশন বানানো যায়, চার্জিং স্টেশন হিসেবে কাজে লাগানো যায়। বুঝতে আমি চাচ্ছি পেরেছি। এই ঘাটগুলোকে চার্জিং স্টেশন হিসেবে ইউজ করবো, বোটগুলো চলবে ইলেকট্রিক হিট দিয়ে। হুম হুম হুম, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে ভাই অনেক বড় একটা পার্টনারশিপের জায়গা হচ্ছে আপনার, ফর এক্সাম্পল ধরেন রহিম আফরোজের মতো যারা কাজ করছে, বা যারা হচ্ছে সোলার এনার্জি বা সোলার রিনিউয়েবল এনার্জি নিয়ে আপনার প্রোডাক্ট গুলো তৈরি করছে, তাদের সাথে কিন্তু আপনার পার্টনারশিপটা অনেক বড় একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যে এমন হতে পারে যে থাকে না অনেক সময় যে একজনের অনেকগুলো নৌকা বা অনেকগুলো যান হচ্ছে ওখানে আছে আর কি, হ্যাঁ। তো তাদের সাথে যদি আপনার একটা পার্টনারশিপ থাকে যে আপনার এখন এতগুলো নৌকা সব তেলে চলছে, এখন থেকে হচ্ছে আমি আপনাকে এই সার্ভিসটা দিব, আপনারা হচ্ছে আমার কাছ থেকে চার্জ নিয়ে, মানে তেলে আর চলবে না, এখন থেকে সোলারে চলবে। সো অনেকগুলো জায়গাতেই বা স্পেসিফিক কোনো প্রোডাক্টের জন্য কিন্তু অনেক সময় আপনার পার্টনারশিপ দরকার হতে পারে, যেটা হয়তো বা মার্কেটে অলরেডি অ্যাভেলেবল আছে, আপনি বানাবেন কেন আবার তারটা এখানে এনে ইউজ করেন। সো এই জায়গাটা থেকে ভাইয়া কি বুঝতে পেরেছেন? ধন্যবাদ। থ্যাংক ইউ। হুমায়রা শিশির, হুরাইরা শিশির, সরি। আসসালামু আলাইকুম আপু, আমি হুরাইরা শিশির। এই প্রোগ্রামটা খুবই নাইস, মানে এই প্রোগ্রামটার জন্যই আমি এই প্রোগ্রাম মানে বাংলাদেশ স্মার্ট এক্সেলারেটরের সাথে অ্যাড হয়েছিলাম। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমি আসলে ম্যাট্রিমোনিয়াল নিয়ে কাজ করি। তো বেসিক্যালি ম্যাট্রিমোনিয়াল সবাই বলে যে ইটস এ ট্রেডিশনাল, যে এখানে ছেলে মেয়ে মেলানো, এখানে বা এটা কি আবার এটা স্টার্ট আপ হতে পারে, বা কেন এটা স্টার্ট আপ, বা কেন এখানে আমরা ফান্ড করবো বা কি।
বাট আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল যে আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, ওমেন যদি 30 হয়ে যায় দেন ওমেনকে বিয়ে করার জন্য 30+ ছেলেরা কি এই মেয়েদের পাশে থাকার জন্য প্রস্তুত? আমি ওমেন এম্পাওয়ার করতে গিয়ে মেয়েগুলোকে কি একা করে দিচ্ছি নাকি? যখন আমি ম্যাচ মেকিং করি তখন আমি বেশিরভাগ ক্ষেত্রে পাই যে 30+ মেয়েদের জন্য খুবই ভালনারেবিলিটি লাইফে। এটা যদি এমন হয় যে ডিভোর্স হয়ে যাচ্ছে তাহলেও যেরকম পার্টনার পাচ্ছে না, এনি হাউ কোনো কারণবশত যদি এটা হয় যে সে পার্টনার পাচ্ছে না, এখন এটা বলবে যে কেন, তাহলে বিয়ে করার কি দরকার আছে, থাকুক না। আমাকে অনেকেই বলছে, কে বলছে বিয়ে করতে? বাট বিয়েটা তো আমাদের, আমরা যেহেতু ওয়েস্টার্ন হয়ে যাই না, এই ফ্যামিলি গুলো কিন্তু চায় যে একটা স্ট্রাকচারের জন্য বিয়েটা আমাদের লাগবে। এখন এটা ডিপেন্ড করে কিন্তু আমার মেন্টাল হেলথের উপরে। যদি আমার পার্টনার না থাকে, আমি যদি স্ট্রেস রিলিফ করতে না পারি, আমার যদি একটা গুড হোম না থাকে, তাহলে আমি কোথায় যাব? সো অল অ্যাবাউট মেন্টাল হেলথ আর হচ্ছে ম্যাট্রিমোনিয়াল, এই বোথ মাই সার্ভিস। সো এই জায়গাটাতে আমার টার্গেট পয়েন্ট ছিল হচ্ছে হেলথ, এডুকেশন, জেন্ডার ইকুইটি এন্ড পিস, যেটা আমার 16-এ গিয়ে আলটিমেটলি কাজ করতেছে। সো আমার টোটাল প্রোগ্রামটা আমরা এইভাবেই সাজিয়েছিলাম। কিন্তু আমার যেটা প্রবলেম বা আমি যেটা স্ট্রাগল ফেস করেছি এতদিন ধরে, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে কিন্তু রেভিনিউ দেখানোটা টাফ, ট্রাস্ট ডেভেলপ করে একটা রাইট পার্টনার খুঁজে দেওয়া টাফ। যেহেতু আমি কিন্তু ট্র্যাডিশনাল পাখি ভাই না, যে আচ্ছা আমার কাছে সিভি আসলো যাকে তাকে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি, কনসেপ্টটা কিন্তু এইরকম না। উই আর ওয়ার্কিং ফর ম্যাচিং রাইট পার্টনার। সো ইন দিস কেস যখন আমরা এটাকে মেন্টাল হেলথ এবং ফ্যামিলি ওয়েলবিং বলছি, তখন আসলে এই জায়গাটাতে ইম্প্যাক্টেড, এটা তো আমার লং টার্মে আমি একটা মানুষের মেন্টাল হেলথ, তারপর পিস ইন্ডেক্স এবং আমার টোটাল যে মানে আমার ন্যাশনাল যে হিউম্যান রিসোর্স, সেই জায়গাটাতে ধরে আমি কাজ করতেছি। আমার এডুকেশন এবং হেডলাইনটা আমি ইন্ডিকেট করছি এই জায়গাটাতে। কিন্তু এটা এত ভাবে আমি আসলে যে যখনই আমি কোথাও পিচ দিচ্ছি তখন দেখা যাচ্ছে ইটস এ প্রবলেম, কারণ কাউকে অনেকেই বুঝতে পারছে না যে এইটা কেন এসডিজি কিন্তু বিজনেসের সাথে যাচ্ছে না, মানে ফান্ড পেতে যে কষ্টটা। আই থিঙ্ক দিস প্ল্যাটফর্ম কুড বি দ্য রাইট প্ল্যাটফর্ম যে ইম্প্যাক্ট, কারণ আমার প্রত্যেকটা কাজেই ইম্প্যাক্ট মানুষের লাইফের সাথে। আমার কাছে এই জায়গাটাতে যদি আপনি আমাকে সাজেস্ট করতেন, সাজেশন দিতেন বা আমাকে হেল্প করতেন। এখানে মানে আপনি যদি হচ্ছে ফর অ্যাবাউট টিচিং, এখানে আমার কাছে যেটা মনে হয় যে ইউ ক্যান স্টার্ট উইথ দ্য ফিজিক্যাল কমপ্লিকেশনস। হ্যাঁ, যে এখন আপনি যখন দেরি করে বিয়ে করছেন বা ইটস কাইন্ড অফ অ্যাওয়ারনেস বা ইটস কাইন্ড অফ আ ফিয়ার যে আমাকে আগে ক্যারিয়ার বাঁচাইতে হবে, বিয়ে ভার না যায় টাইপ অবস্থা আর কি। তো ওই জায়গাটা থেকে আপনি ইম্প্যাক্টটাকে কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, যে মানে দেরিতে বিয়ে হওয়ার কারণে যে সাম কাইন্ডস অফ ফিজিক্যাল ডিফিকাল্টিস, হ্যাঁ, ওখানে কিন্তু বেশ কিছু ধরনের স্ট্যাটিস্টিক্স কিন্তু এখন আমরা দেখতে পাই। ফিজিক্যাল কিছু প্রবলেম আছে, আর এটা 30 পর অনেক মানে বার্থ রেটটা অনেক ডিফিকাল্ট। কিন্তু বার্থ রেটটা যখন বলা হচ্ছে তখন কিন্তু ওই যে আমাদের কিন্তু লাইক বিফোর 30 হলেও অনেকে ইন্টারেস্টেড না ফর বেবি, যে ইটস ক্যারিয়ার যখন ফোকাস হয়েছে, এটা কিন্তু একটা এডুকেশনের, আমার এই জন্যই কিন্তু আমার ম্যাট্রিমোনিয়ালটা হয়ে গেছে এডুকেশন সেন্ট্রিক, যে আমাকে এডুকেটেড করে ম্যারেজের জন্য এমফাসাইজ করতে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে 18 এর পরে, বাট within 25 or before 30. So it's all about কিন্তু এডুকেশন। আমরা যে মানে হইতেছে পড়তে বা আমি যে রাইট পার্টনার খুঁজতে 30 হয়ে গেলাম, দেন এগেইন যদি আমার আর্লি ম্যারেজ হয়, চাইল্ড ম্যারেজ যেটা, সেটা তো আমাদের 65% বা 60, রাইট, যে চাইল্ড ম্যারেজ যেটা, আই থিঙ্ক ইউ এগ্রি উইথ মি, যে এটা কিন্তু আবার আর্লি ম্যারেজ হলে আবার 45% কিন্তু ডিভোর্স হয়ে যায় আফটার 33 or 35। দেন ওই পপুলেশনটা তো আবার দেন এগেইন মানে হইতেছে হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের একটা হেলথ এডুকেশন এবং আমার জেন্ডার পিস এডুকেশন আমার লাগছে। সো আমার এই জায়গাটাতে আমার মানে যে কোনো একটা সিঙ্গেল স্টেপ অথবা অ্যাক্টিভিটিস কিন্তু আমার এসডিজি এর বাইরে না, কারণ আমি তো এসডিজি মানেই তো আমার সাস্টেনেবল একটা ডেভেলপমেন্ট, একটা হিউম্যানের সাস্টেনেবল ডেভেলপমেন্টের থেকে বড় কি ডেভেলপমেন্ট হইতে পারে? মানে একটা মানুষ যদি সাস্টেনেবল ডেভেলপমেন্টের থটটা একটা হিউম্যান তার ব্রেনকে না করতে পারে, পিস না থাকে, তাহলে ও কিভাবে আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের এই 17টা গোল এক্সিকিউট করবে? এখানে মানে আমার জন্য আমার যেটা সাজেশন থাকবে বা রিকমেন্ডেশন থাকবে আপু, সেটা হচ্ছে যে ইফ ইউ টার্গেট নাম্বার 5, যেটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। কারণ আপনি একটা সাইডের স্টোরি দেখছেন, আরেকটা স্টোরি হচ্ছে যে 30 এর পরে, ইভেন 40 এর পরে কিন্তু মানে একটা মেল পার্সপেক্টিভ থেকে তার কিন্তু এই ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয় না, তার কিন্তু এই ধরনের হয়তো বা এটা নর্মাল তাদের জন্য নর্মাল।
এটা তাদের জন্য, যে ছেলেদের জন্য নর্মাল। দেন এগেইন কিন্তু আবার মেন্টাল হেলথ যখন আসে ইস্যুস, তখন আমরা যেরকম ফিমেলদের ডিপ্রেশন বা এটা নিয়ে আমরা যেরকম কাজ করি, মেলদেরটা নিয়ে আবার আমরা কাজ করি না ডিপ্রেশন লেভেলে। ওদের বায়োলজিক্যাল হয়, ওদের মেন্টাল যে চ্যালেঞ্জ গুলো আসে ওগুলো ওদেরকে আরো অনেক বেশি টাফ করে দেয়, বা ওই ইমোশনের জায়গাগুলোতে অনেক বেশি রিজিট করে দেয়। এই রিসার্চ গুলো আমাদের কাছে নাই। এবং ম্যান এবং ওমেনের যে ক্যারিয়ার আসপেক্ট, সোশ্যাল আসপেক্ট, দেন এগেইন যে আমাদের যে সোশিও কনটেক্সট, এগুলো যে ম্যান এন্ড ওমেনকে যেই ইম্প্যাক্ট গুলো ফেলছে সেই জায়গাগুলোতেও আমরা অ্যাড্রেস করছি না। সো বেসিক্যালি আমার মাস্টার সাবজেক্ট হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ। আমি ওই সোশ্যাল ইনক্লুশন নিয়ে আমি যখন পড়ছিলাম, তখন আমি এখানে আসলে আমার কাজটার সাথে অনেকগুলো মিল পাইছি, যে জায়গাগুলোতে হিউজ স্কোপ টু ওয়ার্ক। তো এই জায়গাটাতে আসলে আমি কিভাবে আপনাদের মানে সহযোগিতা বা আইডিয়া এটা পেতে পারি? পিচিং এর ক্ষেত্রে এটা নট অনলি ফর ইউ, এটা সবার জন্যই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অনেকগুলো এসডিজি কে টার্গেট করলে যে আমার পিচটা ভালো হবে বা আমার ইয়েটা ভালো হচ্ছে এরকম না। স্ট্রংলি 2-3টাকে টার্গেট করেন এবং হচ্ছে সেই জায়গাটাতে আপনি জাস্টিফাই করেন, আপনি হচ্ছে কোনো ডেটা দিতে পারেন। ডেটা দেওয়াটা বা আপনার ইম্প্যাক্ট যেটা আপনার বা আমাদের হচ্ছে যে ধরনের রিসোর্স গুলো আছে সেগুলো দিয়ে কানেক্ট করানোটা সবচাইতে ভালো হয়। হ্যাঁ, আমরা যখন শুনি বা আমরা যখন মানে শুরু করি এভাবে, যে হচ্ছে যে আমরা দেখেছি স্ট্যাটিস্টিক্স থেকে এটা এটা ইফেক্ট পড়ছে, সেটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। আমরা যখন বিজনেসের জন্য পিচ দিই ফর ইনভেস্টমেন্ট, আমি পিচটাকে কিভাবে সাজাই যে একটা প্রবলেম স্টেটমেন্ট যেটা সলিউশন হিসেবে হয়তোবা আমার এই বিজনেসটা ইম্প্যাক্টের ক্ষেত্রে যদি আমি বলি ইম্প্যাক্ট ফেলছে, ওই প্রবলেম স্টেটমেন্টটাকে হচ্ছে কানেক্ট করানো কিছু ডেটা দিয়ে, কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে, যে এই ধরনের প্রবলেমটা এই মুহূর্তে সিস্টেমে আছে বা এখন আমরা দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশনে, যেটাকে মানে সলভ করার জন্য আমার এই সলিউশনটা আমি প্রপোজ করছি। এবং আমি যেটা দেখেছি সেটা রেজাল্ট হচ্ছে দিস ইম্প্যাক্টের জায়গাটা থেকে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে ভালো হয়। এবং আপনি যদি ওইভাবেই শুরু করেন, দুইটা ইস্যু, এক হচ্ছে যে যে ফিজিক্যাল কমপ্লিকেশন গুলো আসে এবং তারা যখন এটাকে আন্ডারস্ট্যান্ড করতেছে, ইটস অলরেডি লেট মেবি। এখন স্ট্যাটিস্টিক্স এটাই বলছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ফর দ্য জেন্ডার ইকুয়ালিটি পার্সপেক্টিভ, মেলদেরকে তো এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে নর্মালি হচ্ছে না। হ্যাঁ, সো ওয়াই ফিমেল ওই জায়গাটাতে যেটা আপনি বলছেন, একটা ফ্যামিলি অ্যাওয়ারনেস, একটা অ্যাওয়ারনেস টু কাইন্ড অফ আওয়ারসেলফ, নিজেদের ভিতরে একটা বুঝার একটা যে ওইটা ক্রস কাটিং হিসেবে আপনার সার্ভিসের ভিতরে কিন্তু আসছেই, আপনি ওটা করছেনই। হ্যাঁ, ওনাদেরকে হচ্ছে অ্যাওয়ার করা, ওনাদেরকে জানানো। সো এরকম একটু স্পেসিফিক থেকে যদি করা যায় তাহলে আমার কাছে মনে হয় যে এটা বেশি বেটার হবে আর কি। অনেক থ্যাঙ্কস। আমি আসলে 3, 5 আর 16 কে টার্গেট করে, মানে 3টে এসডিজি কে কানেক্ট করেই কাজ করছিলাম। আচ্ছা আচ্ছা, 16 ইজ কাইন্ড অফ ডিফিকাল্ট, মানে এটা অনেক বড় একটা ইয়ে হয়ে যায়। এটা হচ্ছে লং টার্মে, মানে আমার এটা তো আসলে একদিন 2 দিন করে বললে হবে না। আমি যদি পিস ইন্ডেক্স দেখাতে চাই এটা 16 বছর, 20 বছর, 30 বছর পরে দেখাতে হবে যে এই জেনারেশনটা, জেন্ডার ম্যান এন্ড ওমেন, এই থ্রু দিস মানে হচ্ছে এই অ্যাওয়ারনেস অথবা থ্রু দিস লাইফস্টাইলে ওরা আসলে হয়তোবা লং লাইফ হয়েছে অথবা ডিপ্রেশন লেভেল তাদের কম হয়েছে, এইরকম করে আসলে দেখাতে হবে। বাট দিস দেন এগেইন এটা হচ্ছে কি, এইটারই হচ্ছে লং টার্ম, আলটিমেট হচ্ছে 16। সেটাই। থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ। প্রতিম নামে একজনকে দেখতে পাচ্ছি আমরা। জি, আদাব। আমি প্রতিম। আমাদের স্টার্টআপের নামটা হচ্ছে journeymakerjobs.com। এটা হচ্ছে জব পোর্টাল। তো আমরা হচ্ছে সিলেটে কাজ করি লাস্ট 7 বছর ধরে। আমাদের কাজটা হচ্ছে আমরা এসএমই এবং মাইক্রো এন্টারপ্রাইজ যারা, ওনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট এমপ্লয়ি খুঁজে দিচ্ছি। মানে হচ্ছে যে একটা খুব লার্জ অর্গানাইজেশন যারা না, ওনাদেরকে এমপ্লয়ি খুঁজে দেওয়ার জন্য আমরা সাহায্য করি। তো এখানে আমরা এমপ্লয়ারদেরকে ওনাদের বিজনেসে, ওনাদের তো অনেক সময় এইচআর থাকে না বা ইয়ে থাকে না, আমরা ওনাদেরকে ওনাদের বিজনেসটারে ইজি করে দিচ্ছি। আর জব সিকার যারা, আমাদের যারা জব সিকার আছেন, ওনারা হয়তো অনেক সময় আইডেন্টিফাই করতে পারেন না যে উনি আসলে কোন জবটাতে অ্যাপ্রোপ্রিয়েট হবেন বা কোনটাতে ভালো হবে ওনার জন্য। আমরা অনেকেই কাউন্সিলিং করি এবং সাজেস্ট করি যে ভাই আপনি অমুক জবে যান, ওইটা হয়তো আপনার জন্য ভালো হতে পারে।
তো আমরা গত 7 বছর ধরে এই কাজটা করতেছি, আমরা 15,000-এর বেশি প্লেসমেন্ট করছি, আমাদের এমপ্লয়ার প্রায় 1500 প্লাস। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের জন্য কোন জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারি, আর এখানে কি আমার যেটা মনে হচ্ছে 1 নাম্বার আর 8 নাম্বারটা কি আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাকি? 1 আর 8-এর চাইতে হচ্ছে ভাইয়া 5টা টার্গেট করলে আপনার জন্য ইনভেস্টমেন্ট আনাটা বেটার হবে। কারণ হচ্ছে আপনি তো হচ্ছে এখানে আসলে মিলাতে হবে যে আপনি যাদেরকে দিচ্ছেন তাদের মধ্যে ফিমেল পার্টিসিপেশনটা কেমন আছে। ওটা যদি থেকে থাকে, হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা যে আমরা কিন্তু এখন আমাদের ওভারঅল ওয়ার্ক ফোর্সে দেখে থাকি, ইভেন ফর্মাল ইনফর্মাল বোথ সেক্টরে উইমেনদের পার্টিসিপেশন কিন্তু অনেক কম, একদম আসছে না আর কি। সো এটা আপনার জন্য অনেক ভ্যালু এডিং একটা যে আমরা হচ্ছে এত পার্সেন্ট বা এতজন ফিমেলদেরকে এই জব মানে প্লেসমেন্টের অফারটা আর কি দিয়েছি, বা ওনাদের এতজনের জব আমরা ইনশিওর করতে পেরেছি। হ্যাঁ, যদি এরকমটা আপনাদের সার্ভিসের ভেতরে থেকে থাকে, হ্যাঁ, যদি আপনারা এটা নিয়ে কাজ করে থাকেন, এটা হচ্ছে অনেক বড় একটা হবে। আরেকটা হচ্ছে যদি আপনি 8 নাম্বারটাকে টার্গেট করতে চান, সেটা কিন্তু মানে আপনি কিন্তু একটা কাইন্ড অফ একটা সার্ভিস দিচ্ছেন। হ্যাঁ, ওনারা এখন মানে গুড জবস এন্ড ইকোনমিক গ্রোথের মানে ওনাদের আসলে কতটুকু জবটা দিয়ে ইকোনমিক গ্রোথ হইতেছে, বা এটা আসলে ওনাদের জন্য কতটুকু স্যাটিসফাইড বা ওই জায়গাটাতে মেজার করার জন্য আপনাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে আপনি যেই সব জায়গায় কাজ দিচ্ছেন, হ্যাঁ, সেটা কি আসলে মানে ওনাদের জন্য রাইট ফিট কিনা, সেটা ওনাদের জন্য আসলে মানে গুড জব বলছি কিনা, সেই ডেফিনেশনের মধ্যে পড়ছে কিনা। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাকে দেই, যেমন আমি রিসেন্ট একটা ভিজিটের দেখলাম যে থাকে না, এখন আমাদের তো অনেকেই আছে যে বিভিন্ন ধরনের ডিপ্লোমা কোর্স করেন বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউশন থেকে, তারপরে যেটা হয় যে ওরা কোর্স করে বসে আছে, আর কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, যখন দেখছে যে হচ্ছে না এবং যখন দেখছে যে অনেক দিন ধরে হচ্ছে না, তখন হয়তো তাকে কিছু একটা করতে হবে। সে কোনো একটা আমি খুব সুন্দর একটা যদি উদাহরণ দিই, ধরেন যে ওয়ালটনে একজন জয়েন করেছে, হ্যাঁ, খুবই এন্ট্রি লেভেলে জয়েন করছে, যেটা তার জন্য অ্যাকচুয়ালি এক্সপেক্টেড স্যালারিও, সে অনেকটা খুঁজে পাচ্ছে না, এই জন্য জয়েন করেছে। হ্যাঁ, বাট সে হচ্ছে আরো ভালোভাবে সার্টিফাইড কোর্স করেছে, তার বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, সে অনেক কিছু করেছে, বাট হচ্ছে না। সো ওই জায়গাটা থেকে তার জন্য কিন্তু এটা ইজ নট আ গুড জব। সো আপনাকে বোথ এন্ডেই দেখতে হবে। আপনার এখানে যারা আছেন, যে ট্যালেন্ট পুলে যে মানুষগুলো আছেন যাদেরকে আপনারা জব দিচ্ছেন, তাদের মধ্যে রেশিওটা কেমন মেল ফিমেলের, সো দ্যাট ইউ ক্যান টার্গেট দ্য জেন্ডার ইকুয়ালিটি। আপনি খুব ভালোভাবে ক্লেম করতে পারবেন যে আমি ওয়ার্ক ফোর্সে ফিমেলদেরকে আনছি। এটা কিন্তু অনেক বড় একটা হ্যাঁ, এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট আর কি। আরেকটা হচ্ছে যে গুড জবস, আমি রাইট পার্সনটাকে রাইট জব দিচ্ছি। হ্যাঁ, এমন না যে দরকার দিয়ে দিলাম একটা। সো এই দুইটাকে সুন্দরভাবে আপনি এনশিওর করতে পারেন, দেন ইউ ক্যান ডেফিনেটলি ক্লেম হচ্ছে 5 আর 8। আচ্ছা, আর এই মুহূর্তে কোন জায়গাগুলোতে আসলে আপনার অ্যাপ্রোপ্রিয়েট হবে অ্যাপ্লিকেশনের জন্য, মানে যদি ইম্প্যাক্টে এটা কি আপনি আমাকে সাজেস্ট করতে পারেন? আপনাদের মানে এটা হচ্ছে কত বছর ধরে বিজনেস করছেন, বা এখন আমি মানে কি কি স্টেজে বলতে পারি, আর্লি স্টেজে নাকি কিছুদিন হলো রেভিনিউ জেনারেট করছেন, বা কি? না, রেভিনিউ জেনারেট করছি আমরা বেশ কিছুদিন। আমরা এঞ্জেল ইনভেস্টমেন্ট রিজ করেছি, 7 বছর প্লাস আমাদের অপারেশন। আর আমাদের কোম্পানির ফর্ম হচ্ছে মানে আমরা আরডিএসসি রেজিস্টার্ড, মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো আমাদের রেভিনিউ আছে, যদি এখনো প্রফিটে না, তবে রেভিনিউ আছে। বুঝতে পেরেছি। যেটা আমি এর আগেও বলছিলাম যে বিভিন্ন ধরনের যে অর্গানাইজেশন গুলো ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করে থাকে আর কি, যেমন অক্সফাম নিজে করে, তারপর আমি বলছিলাম যে ট্রু ভ্যালু কাজ করে, স্মার্ট এক্সেলারেশনের বিভিন্ন ধরনের মানে প্রজেক্ট, মানে বিভিন্ন ধরনের ফান্ডিং অপরচুনিটি আছে। এরকম আইসিটি মিনিস্ট্রি থেকে কিন্তু আরো বেশ কিছু মানে এরকম অনেক সময় সার্কুলার আমরা দেখতে পাই, আইডিয়া, বিগ, তারপরে হচ্ছে এরকম আরো বেশ কিছু ইনস্টিটিউশনাল ফান্ডিং যেগুলো আছে, সেগুলোর আপনারা ওয়েব পেজ গুলোতে খোঁজ খবর রাখবেন, যাতে করে, কারণ এই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু 7-8 দিনের জন্য ওপেন হয় না, অনেক মাস ধরে থাকে। সো যদি আপনি মানে ইফ ইউ আর লুকিং ফর গ্র্যান্টস,
তাহলে কারণ গ্র্যান্টসটা তো হচ্ছে আপনার ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো একটা ইয়ে আর কি, যেটা আপনাকে কখনো ফেরত দিতে হবে না কেন। ওইটা একটা। আরেকটা হচ্ছে যে আপনি অবশ্যই মানে ইফ ইউ নিড লোন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ব্যাংকিং ওই চ্যানেলগুলোতে আপনারা মানে যেতে পারেন আর কি। আমাদের জন্য একটা সমস্যা হচ্ছে ওই যে আমরা তো হচ্ছে ঢাকার বাইরে মানে সিলেটে, তো ব্যাংকিং বা ইনস্টিটিউশন যেগুলা এইগুলাতে এই ধরনের ডিসিশন মেকাররা তো আসলে সিলেটে বসেন না, মানে আউটসাইড ঢাকায় তো আর ওনারা থাকেন না। তো এই কারণে সমস্যাগুলো হয়, মানে ওনারা হয়তো মানে ঢাকায় থাকলে যেটা পসিবল এটা হয়তো বাংলাদেশের অন্য প্রান্ত থেকে হয় না। না, ব্যাংকে কিন্তু ভাই এখন একটা টার্গেট আছে, হ্যাঁ, যে আপনাকে হচ্ছে এত পার্সেন্টেজ বা একটা সার্টেন অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে, এসএমই ইনভেস্টমেন্ট, যেটা কিন্তু প্রত্যেকটা ব্যাংকেরই মোটামুটি ভাবে একটা ম্যান্ডেট, একটা টার্গেট থাকে আমাদের সেন্ট্রাল ব্যাংক থেকে, যে আপনাকে এই বছরে এতগুলো করতে হবে। হ্যাঁ, তার মনে হয় যে আপনি কথা বলে দেখতে পারেন। এটা ছাড়া হচ্ছে যে আই বিলিভ যে স্মার্ট এক্সিলারেশনের ইয়ে থেকে এই ধরনের বিজনেস সাপোর্টের জায়গাগুলো থেকে থাকতে পারে। আবার বেশ কিছু স্পেসিফিক ব্যাংকস আছে, হ্যাঁ, ইফ ইউ আর মানে লুকিং ফর ব্যাংকস, যেমন হচ্ছে ব্যাংক এশিয়া বা হচ্ছে ইবিএল, স্পেসিফিক কিছু ব্যাংক আছে যাদের কিন্তু সেক্টরই আছে যারা এই ধরনের ইয়েতে কাজ করে থাকেন। হ্যাঁ, ব্র্যাক ব্যাংক আছেন, এরকম বেশ কিছু 4-5টা ব্যাংক কিন্তু আছে যারা বেশ রিনাউন্ড এই ধরনের এসএমই উইং আছে ওনাদের আলাদা, এবং হচ্ছে ওনারা এই সেক্টর গুলোতে হচ্ছে মানে লোন দিচ্ছেন আর কি। হ্যাঁ, সো ওইভাবে হচ্ছে আপনি স্পেসিফিক্যালি ওনাদের কাছে রিচ করতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি thank you. সবগুলো চ্যাট বক্সের কমেন্ট দেখতে পাই নাই। কেউ একজন লিখেছেন যে কয়টা গোলকে মিট করতে হবে। বিষয়টা এমন না যে আপনি যতগুলো গোলকে রিচ করবেন আপনার বিজনেসটা তত ভালো। আপনি যদি একটা স্পেসিফিক গোলকে টার্গেট করে, একটা স্পেসিফিক ইন্ডিকেটরকে হচ্ছে টার্গেট করেও যদি কাজ করে থাকেন তাহলেও কিন্তু ইনাফ। হ্যাঁ, ওইটা এমন না যে আমি যদি যত বেশি নিতে পারবো আমারটা মনে হয় ততটা এনরিচ, রাদার দেন একটাকে আপনি যত ভালোভাবে করতে পারবেন, আপনার ইম্প্যাক্টটা যতটা মেজারেবলি দেখানো যায়, যতটুকু এভিডেন্স বেসড হবে, সেটা হচ্ছে ততটা ভালো আর কি। এরকম কোনো মার্কআপ নেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে আপনাকে হচ্ছে এতগুলো গোল টাচ করতে হবে আর কি। উত্তম কুমার সিনহা নামে একজনের হাত দেখছিলাম। ধন্যবাদ আপু। মানে আমি দুইটা প্রশ্ন করব, যেটা হলো আমি একটা আইডিয়া স্টেজে আছি আমার, যেটা এটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি, এটা এথনিক মাইনরিটি পিপুলের ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি। সেটা সেই ভাষাগুলোকে আমি প্রিজার্ভ করার জন্য ডিজিটালি একটা ডিকশনারি এবং কন্টেন্টের একটা অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। এইটা আসলে মানে আমি এখানে কোন এসডিজি কোন গোলে পড়ে সেইটা আসলে আমি খুঁজে পাচ্ছি না, এইটাতে একটু যদি হেল্প করেন, কারণ টোটালি বিজনেসটা আসলে মানে গ্রান্ট মডেলেই কাজ করবে, কারণ এইটা যেহেতু রেভিনিউ বেসড মডেল না। এখন পর্যন্ত আমি প্রায় 5 থেকে 7টা ভাষার মোটামুটি 70% ডিকশনারির কাজ আমি শেষ করে ফেলেছি। এখন কিছু এই যে জিনিসটা যে মানে ফান্ডিং এর জন্য এটা একটা, আরেকটা যেটা মানে ইন্টারেস্টিংলি আজকে এই আলাপে এসেই আমি মানে কিছুটা আইডিয়াটা পেলাম, যেটা আরিফ ভাই এবং আপনার কথোপকথনের সূত্র ধরে আমার মাথায় চিন্তাটা আসলো, যেটা হলো কি আমার ওয়াইফ, মানে আমি মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি আর কি, আমার ওয়াইফ একজন এসএমই, উনি তাঁত শিল্প নিয়ে কাজ করেন। আমাদের একটা আইডিয়া আছে যেটা নিয়ে আমরা কাজ করতেছি দীর্ঘ 5 বছর ধরে। আমরা মণিপুরি তাঁত মানে শাড়ি এবং মণিপুরি তাঁত পণ্যটাকে আমরা ডাইভার্সিফাই করতেছি আর কি। সেই ক্ষেত্রে আরিফ ভাই এবং আপনি যে আলাপটা করতেছিলেন 1 থেকে প্রায় 9 পর্যন্ত, যে একটা কমিউনিটিকে যদি মানে টোটালি তাদেরকে মানে কারখানা থেকে শুরু করে খাবার দাবার এবং মানে এই স্যানিটেশন সবকিছুই যদি ফেসিলিটেশন করা যায়, তাহলে মানে এসডিজির এই গোলগুলো কভার করে। এই দুইটাতেই মানে আসলে আমি কোথায় বা কোন কোন জায়গায় অ্যাপ্রোচ করতে পারি আর কি ফান্ডিং এর জন্য, এটা আমার প্রশ্ন ছিল। আচ্ছা, প্রথম যে এটা ভাইয়া বলছিলেন সেটা হচ্ছে যে আপনি ভাষাগুলোকে হচ্ছে প্রিজার্ভ করার জন্য চেষ্টা করছেন। হ্যাঁ, তো ওটা করার পরে কি হবে? আপনি যদি করে থাকেন তাহলে হচ্ছে কারা উপকৃত হবেন বা সেটা কারা ব্যবহার করবেন, তাদের কি উপকার হবে সেটা যদি একটু বলতেন।
আচ্ছা আপু, যেটা হলো কি যে মানে ভাষাগুলা যেটা হচ্ছে যে হারিয়ে যাচ্ছে, এক ধরনের ভাষা হারিয়ে যাচ্ছে, আর এক ধরনের যেটা হলো কি ভাষা, যেমন ধরি আমি সিলেটি ভাষার উদাহরণটা দিই। সিলেটি ভাষার পিপুল যেমন মাইগ্রেট হয়ে তারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে, ইংল্যান্ডে চলে যাচ্ছে, আমেরিকায় চলে যাচ্ছে, বা বিভিন্ন দেশে কান্ট্রিতে চলে যাচ্ছে। কিন্তু তারা রুট থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে সে চাইলেও ওই প্রজন্মটা, এখন যেমন ইংল্যান্ডে আছে চতুর্থ প্রজন্ম, সে প্রপার সিলেটি ল্যাঙ্গুয়েজটা মানে কথা বলার কোনো টুলস পাচ্ছে না যে কোথা থেকে সে শিখবে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, সে ভুলভাল ইংরেজি মানে ইংরেজির সাথে সিলেটিটা মিশিয়ে কথা বলতেছে। এবং ওইখানে মানে ইন্টারেস্টিং যেটা, সিলেটি কমিউনিটি এতই পপুলারিটি, সেইখানে সাদা চামড়ার বা আমরা যদি বলি বিদেশি লোকরাও এই সিলেটি ভাষাগুলোকে ইউজ করে তাদের বিজনেসটাকে গ্রো করতেছে। আমরা অনেক সময় ফেসবুকে বা ইউটিউবে দেখি যে বিদেশিরা সিলেটি ভাষায় কথা বলে পিপুলকে আকর্ষণ করতেছে তার এই প্রোডাক্ট সেলের জন্য। মানে এইটার মানে এই ল্যাঙ্গুয়েজটা এইটার একটা ইউজেস আর কি। এইটা একটা একটা উদাহরণ বললাম। বুঝতে পেরেছি ভাই। এখন এখানে যেটা বিষয় হচ্ছে সেটা যে আমরা যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করতেছি, ইটস নট ম্যান্ডেটরি যে ওটাকেই মানে রিফ্লেক্ট করতে হবে। হ্যাঁ, খুব ছোট একটা যদি উদাহরণ বলি, যে ধরেন যে কোনো একটা জব পাওয়ার জন্য আমার একটা স্পেসিফিক স্কিল দরকার, সেটা ভাষাও হতে পারে। হ্যাঁ, যে আমি হচ্ছে ইংলিশ ভাষা শিখেছি বা অন্য কোনো একটা ভাষা শিখেছি, সো দ্যাট আমার এটা হচ্ছে জবটা পেতে হেল্প করেছে। হ্যাঁ, ধরেন যে আমি কোনো একটা এথনিক ভাষা শিখেছি যেটা আমার জব পেতে হেল্প করেছে, বা আমার হচ্ছে কাজের সুযোগ হয়েছে, বা আমি কোনো কিছু ভাবে ওই জায়গাটা দিয়ে উপকৃত হয়েছি, তখন আমি যে ইম্প্যাক্টটাকে রিলেট করতে পারবো। আপনার এটা যারা মানে ব্যবহার করছেন বা যাদের জন্য আপনি বানিয়েছেন, তাদের যেই উপকারটা হচ্ছে, কি উপকার হচ্ছে, সেটার উপরে বেস করে আপনি হচ্ছে কানেক্ট করতে পারবেন। এখন ধরেন আমি যদি হচ্ছে একটা ভাষা শিখে একটা আহ চাকরি পেয়েছি, তাহলে কিন্তু আমি এবং যদি এমন হয়ে থাকে যে আমি একটা এথনিক গ্রুপকে স্পেসিফিক্যালি টার্গেট করছি, হ্যাঁ, বা একটা স্পেসিফিক গ্রুপকে টার্গেট করছি যাদের হয়তো বা আগে স্কিলটা ছিল না, এখন এই স্কিলটা থাকার কারণে তাদের একটা ইনকাম জেনারেশনের সুযোগ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে নো পভার্টি। হ্যাঁ, বাট ইফ ইটস অনলি ফর দ্য কাইন্ড অফ আই ক্যান সে দ্য লাক্সারি বা একটা জাস্ট ইয়ে মেনটেন করার জন্য, তখন আমি স্পেসিফিক্যালি স্ট্রংলি এটাকে কানেক্ট করতে পারবো না। সো আমরা যখনই যে বিজনেসের জন্য করি না কেন, আমাদেরকে একটু দেখতে হবে যে আমার যে প্রোডাক্ট বা সার্ভিসটা আছে সেটা কারা ব্যবহার করছেন, কাদের জন্য ব্যবহৃত হচ্ছেন, এবং হচ্ছে তারা কি উপকৃত হচ্ছেন। কি উপকৃত হচ্ছেন ওই জায়গাটা থেকে কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন আর কি। হ্যাঁ, যে মানে এটা কত নাম্বারে পড়ে। আমি একটু উত্তম উত্তম দা, আপনি দেখেন, আপনার কিন্তু ওই পিস এন্ড জাস্টিস 16 ট্রাই করতে পারেন। আই ডোন্ট থিংক দ্যাট কোনো আদার প্লেসে মানে আপনার উই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস আপু অনেকদিন ধরেই। আপু উত্তম দা বেসিক্যালি আপনার এথনিক ল্যাঙ্গুয়েজ গুলোকে প্রিজার্ভ করা, কারণ হি হ্যাজ এ ভেরি নাইস স্টোরি যে সিলেটে এখন পর্যন্ত মাত্র 2 জন বোন বেঁচে আছে, এবং এখন একজন বেঁচে আছে একটা ল্যাঙ্গুয়েজ, একটা এথনিক ল্যাঙ্গুয়েজের। সো ওয়ান্স দে ডাই ইট উইল বি গন, দি ল্যাঙ্গুয়েজ উইল বি গন। তো সেক্ষেত্রে এখানে আমরা কোনো কমার্শিয়াল মোটিভ খুঁজে পাই না, বাট হোয়াট সোশ্যাল সাপোর্ট উনি পেতে পারেন, যেটাতে আসলে উনি এই এই বোনগুলোকে যে কথা বলা, তাদের সাথে প্রিজার্ভ করা, এটা তো আসলে কেউ পয়সা দিবে না। তো এখন এটা নিয়ে নাম্বার অফ ডেজ উই হ্যাভ বিন ওয়ার্কিং, আসলে এই কাজটা কিভাবে আমরা ফান্ড রেজ করতে সেটা জানতে চাচ্ছি। এটা টোটালি আসলে কাইন্ড অফ একটা সোশ্যাল কজ। সো এটা কিন্তু ভাইয়া মানে শুরুতে বলছিলেন যে মানে এটা অনেকটা হচ্ছে আমাদেরকে একটু গ্র্যান্ডস সাপোর্টের দিকে ইয়ে করতে হবে, বিকজ ইউ রাইটলি মেনশন, হ্যাঁ, যে ইটস নেসেসারি, বা আবার এটা কোনো ধরনের বিজনেস বা ওই ধরনের কোনো ইয়েও জেনারেট করছে না। হ্যাঁ, সো এটা টোটালি ইটস আ সোশ্যাল কজ। ওই জায়গাটা থেকে যে ইটস আ পার্ট অফ আওয়ার হিস্ট্রি, ইটস আ পার্ট অফ আওয়ার কান্ট্রি। সো ওই জায়গাটা থেকে আমি এটা হচ্ছে প্রিজার্ভ করার চেষ্টা করছি। কাইন্ড অফ থাকে না যে মানে মিউজিয়াম বা আমরা যে প্রত্নতাত্ত্বিক এগুলোকে আমরা কেন করতে থাকি, সো ওরকম একটা সোশ্যাল কজ দিয়ে রিপ্রেজেন্ট করাটা ইজ মানে মোর অ্যাপ্রোপ্রিয়েট আই থিংক। আপু আমি এখানে একটু এড করি, যেটা হলো গিয়ে যে মানে পুরো পৃথিবীতে এখন প্রতি 14 দিনে একটা মানে মাতৃভাষা হারিয়ে যাচ্ছে।
ইন্টারেস্টিংলি যেটা ওই যে আরিফ ভাই বললো যে মানে এখনো সিলেটে মানে একটা ভাষা আছে যেটা শুধুমাত্র দুইটা বোন কথা বলে, খারিয়া ভাষা। মানে এই দুইটা বোন মারা গেলে শেষ, এই ভাষার মানে মানুষ জীবিত আছে, এই ভাষার লোকজন জীবিত আছে, কিন্তু তারা চর্চা করতেছে না। কারণ যেমন আমরা বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, সেই রকম মানে বাংলার প্রচলনে অনেকেই এখন ওই মাতৃভাষাগুলো আসলে কথা বলতেছে না। মানে এটা ট্রু, মানে এটা আসলে তো মানে হারিয়ে যাচ্ছে। এইটাকে প্রিজার্ভ করা মানে মূল মোটিভটা এইটাই। পুরো পৃথিবী ব্যাপী কিন্তু প্রতি 14 দিনে 15 দিনে একটা ভাষা পৃথিবী থেকে নাই হয়ে যাচ্ছে। এইটাই আমার মানে এইটাতে কাজ করার জন্য ইন্টারেস্টিং। আর যেটা হলো কি, আমি যে মাতৃভাষায় কথা বলি আমি নিজেও কথা বলতে পারি না, কারণ আমি এই যে সাম কাইন্ড অফ মানে আমিও ডিস্ট্রাক্টেড, কারণ আমি গ্রামে থাকি না, আমি শহরে ছিলাম, এই জন্য আমি আসলে কথা বলতে পারি না। এই জন্য আমি আমার এই 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 স্টার্টআপের জার্নিটা শুরু করা। বুঝতে পেরেছি ভাইয়া। আমার So, মনে হয় আপা ভাইয়ের জন্য স্পেশাল একটা এসডিজি অ্যাড করতে হবে, ঠিক আছে? We have to go to জাতিসংঘ। আচ্ছা, সময় শেষ হয়ে যাচ্ছে, নাহলে I would have let you talk about this one. উত্তম দা, I'm sorry, আমার আর 2-3টা কোশ্চেন আছে, 5:30 বেজে গেছে অলরেডি, আর 5 মিনিট আছে। আমি মেসেজে যারা পাঠাইছেন তার মধ্যে একটা আছে মাহিরা আপু পাঠাইছে, what key metrics do impact investors look for mental health startups? মানে মেন্টাল হেলথ স্টার্টআপের এখানে কোন এসডিজির কোনটা আসলে তাদের জন্য গোজ ওয়েল? মেন্টাল হেলথের ইয়ের জন্য আপনার মানে এটা যদি হচ্ছে গুড হেলথ, অবভিয়াসলি একটা ইয়ে আর কি, হ্যাঁ, ওই জায়গাটা থেকে। আর পিস এন্ড জাস্টিসের ক্ষেত্রে যেটা হয়েছে, এটা অনেক ট্রিকি একটা ইন্ডিকেটর, বিকজ এটার জন্য আপনার অনেক দিন ধরে অনেক বড় একটা চেঞ্জ আসলে তখন আমরা এটাকে অ্যাকচুয়ালি ক্লেম করতে পারি। আর ইনভেস্টররা কি চায় সেই ক্ষেত্রে হচ্ছে যে মানে সবসময় আমরা যেটা খুঁজে থাকি হচ্ছে রিচ, যে আপনি আসলে এটা কতটুকু রিচ আপনার হয়েছে, হ্যাঁ, সেটা হতে পারে যেটা কতজন ব্যবহার করেছে, মানে একদম সবার জন্য যদি আমি ইন্ডিকেটিভলি বলি। আর ফাইন্যান্সিয়াল কিছু ইন্ডিকেটরস সেগুলো তো ডেফিনেটলি আছে আর কি, এভরিথিং। I guess good health is the best directly পড়ছে জিনিসটা। আর I think you have to find out peace and justice এ কি করা যেতে পারে। আর in addition আপু যেটা বললেন পার্টনারশিপ ফর দ্য গোলস, এটা আসলে অনেকেই করতে পারে। যেমন ওনারা কিন্তু দে আর কানেক্টিং আপনার ইন্টারন্যাশনাল কাউন্সিলর যারা তাদেরকে নিয়ে কাজ করছেন আর কি, বাংলাদেশে লোকজনকে হেল্প করছে, মানে ইন্টারন্যাশনাল এক্সপার্ট যারা, তারা যাতে আমাদের দেশে সাপোর্ট সার্ভিস দিতে পারে সেটা নিয়ে তারা কাজ করছে। সেক্ষেত্রে মানে পার্টনারশিপ ফর গোলস হতে পারে একটা কিছু। 17টা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল ফর অল যারা এটাকে কাজে লাগাচ্ছে আর কি। এবং এটা কিন্তু আমার কাছে মনে হয় যে খুব গুড একটা স্ট্র্যাটেজি ফর স্টার্টআপস, যে আপনি যতটুকু কস্ট মিনিমাইজ করে থ্রু পার্টনারশিপ এটাকে মেইনটেইন করা যায়। সো এটা আসলে সবার জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, হামিদুল ইসলাম, আপনি যদি কুইকলি কোশ্চেনটা করতে পারেন, আমরা একসাথে 3টা কোশ্চেন নিয়ে নিই অ্যাকচুয়ালি। লেটস সি, হামিদুল ইসলাম ভাই আপনার কোশ্চেনটা বলেন। ধন্যবাদ আপু আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি কাজ করছি হচ্ছে কৃষক থেকে কোনো পণ্য সরাসরি বাসা বাড়িতে পৌঁছাই দেওয়ার জন্য। তো এখানে আমাদের 5 নাম্বারটা খুব ভালোভাবে হচ্ছে এই জন্য যে এখানে একজন দেখা যাচ্ছে একজন বিধবা বা একজন মহিলা যার বাসাতে ছেলে সন্তান নেই, তারা কিন্তু খুব সহজে এই কাজটা তাদেরকে করতে পারছে, আবার একজন ডেলিভারিটাও সহজে করতে পারছে। তবে মূল বিষয়টা হচ্ছে যে এই 12 নম্বরে যেটা আছে যে পলিথিনের ব্যবহার, প্লাস্টিক যেটাকে আমরা পলিথিন বলে থাকি, এইটা ব্যবহার রোধ করা যাচ্ছে না। এবং আমরা যেহেতু খুব সামান্য লভ্যাংশ নিয়ে এই পণ্যগুলো পৌঁছে দিচ্ছি, তো সেখানে আমরা একটা ভালো পরিবেশ বান্ধব কোনো কিছু করতে পারছি না, পরিবেশ বান্ধব ব্যাগ দিয়ে আমরা তাদেরকে দিতে পারছি না। আর দেশের অবস্থা এমন হয়ে গেছে যে খুব মানে সবাই এই পলিথিনে অভ্যস্ত হয়ে গেছে। তো এটা একটা বড় সমস্যা, এটা সলিউশন আপনি আশা করি দেবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের ইনভেস্টমেন্টের বিষয়ে, যেমন ব্যাংক লোনের বিষয়ে এটা কি হয় যে তারা জামানত বা মর্গেজ হিসেবে কিছু জমি চায় বা ইয়ে চায়, এইটা হচ্ছে আমাদের সমস্যা। আশা করি আপু আপনি এই 2টা বিষয় নিয়ে বলবেন। ধন্যবাদ। আচ্ছা, 2 নাম্বার, থ্যাংক ইউ আপু, কোশ্চেনটা মাথায় রাখেন। আমি আর কোশ্চেন নিচ্ছি না, শেষ করে নেই আপনার। আর আনোয়ারা খাতুন, আপনি আপু একটা কোশ্চেন করবেন, 2টা না প্লিজ।
আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপু দুজনকে। আমার কোশ্চেন হচ্ছে, আমি যেহেতু হোমমেড ফুড নিয়ে কাজ করছি, হোমমেড মানে আমার হোম কিচেন, তো আমার ইয়েটা হচ্ছে যে এখানে 17টা গোল আছে। আমি যদি অল ওভার মিলে 2টা বা 3টা গোলকে সেট করে ইম্প্যাক্ট ইনভেস্টের জন্য বলি, তাতে তো কোনো প্রবলেম নেই। আর যেহেতু আমার হোমমেড নিয়ে কাজ, আমার বাসায় যারা হেল্পিং হ্যান্ড তারা দেখা যাচ্ছে ফিমেল। হ্যাঁ, তো এটাই হচ্ছে ইয়ে। আর আমি 2টা বা 3টা গোলকে সেট করে কি আমি এটাকে কাজে লাগাতে পারি কিনা আমার পুরো এটাকে, এটাই ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, ফাইনালি মসরুর জুনায়েদ আপু, কোশ্চেন আমি মনে রাখছি, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? মসরুর জুনায়েদ, আপনার শেষ কোশ্চেন। হ্যাঁ প্লিজ। নাই আছেন? জি জুনায়েদ ভাই হ্যালো। আছেন? জি জি হ্যাঁ জি বলেন। আছি। জি আসসালামু আলাইকুম। জি আপনার ভাইদের জন্য কিন্তু ধন্যবাদ। আমি আসলে এগ্রিকালচার নিয়ে কাজ করি। আমার পরামর্শ তো হচ্ছে আমি কিভাবে পরিবেশ বান্ধব জলবায়ুর সাথে যে পরিবর্তনশীল যে কৃষককে কিভাবে এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবে, এটা একটু জানতে চাচ্ছিলাম। যে জলবায়ু কিভাবে জলবায়ু যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকেরা, এটাতে কৃষকদেরকে কিভাবে উপকৃত করতে পারি, আমার মূল প্রশ্ন। আচ্ছা ফাইন, আমার মনে হয় এটা আমাদের আর 30 শেষ হয়ে গেছে, আপনি আর কোশ্চেন নিচ্ছি না, সরি। শাকত ভাই, শাকিল ভাই, আপনার কোশ্চেন হোয়াটসঅ্যাপে বা মেসেজে দিয়ে রাখতে পারেন, আমরা পরে অ্যাড্রেস করতে পারি ইনশাআল্লাহ। আপু তাহলে ফার্স্ট কোশ্চেন ওয়াজ ফ্রম হামিদ ভাই, যিনি হচ্ছে সরাসরি কৃষকের কাছ থেকে এনে পণ্য দিচ্ছেন এবং বিধবা নারীদের মানে খুব ডিস্ট্যান্ট একটা ম্যাপ তৈরি করছেন। এটা একটু আপনি যদি বুঝা বলেন আসলে। আচ্ছা, এখানে হচ্ছে ভাই, যেহেতু আপনি একেবারে রুট লেভেলে কাজ করতেছেন, সো 1 আর 5 ইউ ক্যান মানে ক্লেম, যদি হচ্ছে মানে এটা ডিপেন্ড অন যে আপনার বিজনেসটা আসলে কত বড় মানে স্কেলের, এবং যারা কাজ করছেন তাদের জন্য এটা কতটুকু তারা উপকৃত হচ্ছেন বা তো কতটুকু তাদের ইনকাম জেনারেট হচ্ছে। হ্যাঁ, 1 আর 5 এই দুটো খুব সুন্দরভাবে আছে। আরেকটা যেটা হচ্ছে বলছিলেন যে মানে প্যাকেজিং এর ক্ষেত্রে পাচ্ছেন না, সো আমার কাছে মনে হয় যে একটু সোর্স করতে, একটু খুঁজতে, কারণ অনেকেই কিন্তু এখন এটা নিয়ে মোটামুটি ভাবে বেশ তৎপর। সো আপনি যদি বাল্ক অ্যামাউন্টে মানে রিটেইলে যদি হোলসেল প্রাইসে কারো কাছ থেকে কিনতে পারেন, সেটা আপনার জন্য কস্ট ইফেক্টিভ হবে। হ্যাঁ, এটা এমন না যে জুটের ব্যাগ হইতে হবে। আমি এমন অনেক কাগজের ব্যাগ দেখেছি যেগুলো বায়োডিগ্রেডেবল, সো মেবি ওটা ডিফারেন্ট কাইন্ড অফ সলিউশন বা এরকম। হ্যাঁ, বা এমন কিছু দেখতে পলি পেপারের মতো, বাট ইটস নট পলিথিন বা প্লাস্টিক, ইটস বায়োডিগ্রেডেবল। সো অনেকেই কিন্তু এই জায়গাটা থেকে কাজ করছে। তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ওটা একটু খুঁজতে হবে, রাদার দেন আপনি কিছু নতুন করে বানান। সো তখন কিন্তু হচ্ছে যে 17 যেটা আছে সেখানে আসবে, যে আপনি তাকেও একটা নতুন বিজনেস দিচ্ছেন, আবার আপনার এই জায়গাটাও হচ্ছে কাজে লাগছে আর কি। হ্যাঁ, এটা গেল হচ্ছে ফার্স্ট ভাইয়ার ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ব্যাংক লোন। সো রিসেন্টলি আমার একটা মিটিং ছিল এসএমই উইথ এসএমই ফাউন্ডেশন, বারবার আমি ওটা মেনশন করে ফেলছি। সো দে হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ স্কিমস, দে হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ প্রোগ্রামস। সো ইউ ক্যান কানেক্ট উইথ এসএমই ফাউন্ডেশন। ওনাদের ক্ষেত্রে যেটা হয়, তারা হচ্ছে ব্যাংক লোন দিয়ে থাকেন থ্রু ব্যাংকস, বাট উইদাউট মর্টগেজ। আপনার এন্ডে কোনো মর্টগেজ লাগবে না। হ্যাঁ, এবং ওনারা যেটা হয় যে কাইন্ড অফ একটা রেফারেল সার্ভিস, ওনারা যদি আপনাকে ব্যাংকে রেফার করে দেয়, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি ব্যাংক লোনটাও পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, এবং ওনারাও কিন্তু হচ্ছে ডিফারেন্ট টাইম লাইনে বিভিন্ন ধরনের বিজনেসদেরকে অনবোর্ড, বিভিন্ন সেক্টর ফোকাস করে অনেক ধরনের অ্যাপ্লিকেশন চায়, তখন ওইটা একটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বা আপনি ডিরেক্টলিও হচ্ছে যেতে পারেন আর কি। এটা ছিল হচ্ছে আরেকটা। আর আপু যেটা বলছিলেন যে হোমমেড ফুডের জন্য 2-3টা গোল টার্গেট করাটা ঠিক হবে কিনা, অবভিয়াসলি। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি গোল টার্গেট করে বিজনেস না সাজিয়ে আপনার বিজনেসটাতে কোনটা মানে ইম্প্যাক্ট আসছে ওটাকে কানেক্ট করার জন্য। আর 2-3টা গোল কম না বেশি এরকমটা কিচ্ছু না। আমি যেটা আগে বলছিলাম যে আপনি একটা যে কোনো একটা স্পেসিফিক গোলকেও টার্গেট করতে পারেন, এবং সেটাও যদি খুব সুন্দরভাবে ইম্প্যাক্ট হয়, ইটস ইনাফ। এমন না যে আপনার মানে ইনভেস্টর কখনোই বলবেন না যে মাত্র একটা গোল, বিষয়টা এরকম না। মানে এই নাম্বারের ক্ষেত্রে কম হলে খারাপ কিছু নেই আর কি। এটা রেভিনিউ নাম্বার যত বেশি হবে, গোল নাম্বার তত বেশি হবে, বিষয়টা এরকম আসলে না।
এটা একটা ছিল। আমার যেটা হচ্ছে যে আমার তো রেভিনিউ এরকমের খুব বেশি না, আমার যেহেতু খুব অল্প ইয়েতে শুরু করা, আর আমার এই বিজনেসটা আনোয়ার আপু, আমি আপনাকে আচ্ছা উনি এক্সিট হয়ে গেছেন, আমার কোনোভাবে ভুল হয়ে গেছে আপনি। আমরা আসলে ওনাদেরকে মানে যেটা আইডিয়া দিচ্ছি আপু, সেটা হচ্ছে আপনাকে বলার জন্য যে এসএমই যারা হোম কিচেন করছে বা যারা করছে, আমরা তাদেরকে দুইটা জায়গায় গাইড করছি। একটা হচ্ছে আপনার তারা যদি কেপাবল হয় তাহলে তাদেরকে আমরা একটা ব্র্যান্ড নিতে বলছি, ফ্যাক্টরির জন্য ইনভেস্টমেন্ট চাইতে বলছি, মেশিন কিনতে বলছি। আর মানে কেপেবল হইলে ডেফিনেটলি সে উনি আপু আমার আপু বেসিক্যালি শি ইজ গুড অ্যাট মেকিং ভেরি নাইস কোয়ালিটি ফ্রোজেন কেবাব, ফ্রোজেন কাপসেপার। তো সেক্ষেত্রে ওনার মানে একটা তো হচ্ছে মেশিন কিনলে প্রোডাকশন অনেক বেড়ে যাবে, শি ক্যান আর্ন মোর। আর আরেকটা যেটা হচ্ছে যদি না পারে মেশিন না কিনে করতে, তো উনি বর্তমান ক্যাপাসিটি যাতে মার্কেটিং অটোমেশন করে, অনেক যাতে ডিজিটাল মার্কেটিং ইউজ করা শুরু করে, চ্যাটবট ইউজ করা, যাতে ওনার বর্তমান ক্যাপাসিটি মাল্টিপ্লাই। তো এই উই আর হ্যাভিং দিস ট্রাভেল, কারণ আপনার স্টার্ট আপ ছাড়া মানে স্টার্ট আপদের জন্য তো আসলে আইডিয়া আছেই অনেক, যারা কেপাবল তারা অনেক লং ভিশন নিয়ে আসে। তো এসএমই যেটা হচ্ছে লং ভিশনটার শর্টেজ থাকে, সো আমরা আসলে ভিশন দেওয়ার চেষ্টা করি ওনাদেরকে। and also that's what we're doing. So ওনাকে আমরা বলছিলাম যে আপনি যদি একটু ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন, যেটা দিয়ে আসলে আপনি চেষ্টা করে আস্তে আস্তে করে আপনি রিটেল স্টোর গুলোতে আপনার ব্র্যান্ডটা ইন্ট্রোডিউস করা শুরু করেন, প্রোডাকশন গ্রো করা শুরু করেন। সো আই থিঙ্ক শি ইজ, আমরা তাকে আরো পরে আপনার সাথে ইন্ট্রোডিউস করবো ইনশাআল্লাহ। আচ্ছা নেক্সট আপু, নেক্সট কোশ্চেন এন্ড লাস্ট কোশ্চেন, সেটা ছিল লাস্ট কোশ্চেন যেটা ছিল যে ভাইয়া এগ্রিকালচারে কাজ করেন, সো কি করতে পারেন। সো আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে ক্লাইমেটের কারণে কিন্তু সবচেয়ে বেশি যে ইফেক্ট গুলো আমরা দেখছি, যে হয় ডিজাস্টার আসছে, অতিবৃষ্টি হচ্ছে বা খরা হয়ে যাচ্ছে, এটা আমরা এখন সবচেয়ে বেশি দেখি। হ্যাঁ, সো এখন কিন্তু অনেক, আমার কাছে মনে হয় সবচেয়ে বড় যেটা সার্ভিস ফর এগ্রিকালচার সেক্টর হতে পারে সেটা হচ্ছে ইনফরমেশন সার্ভিস। হ্যাঁ, যেটা হচ্ছে ইরিগেশনের জন্য কতটুকু লাগবে, আবার হচ্ছে ইরিগেশন কিন্তু ইনাফ অনেকে দিতে পারছেন না, তেলের সংকট বেড়ে যায়, ইলেকট্রিসিটি থাকে না, ওখানে ইনোভেশনের জায়গা আছে যে সোলার ইরিগেশন ইউজ করা যায় কিনা। তারপরে শুরুতে আমরা যেটা বলছিলাম যে কতটুকু ইরিগেশন দিতে হবে, এই ধরনের সার্ভিস ওনাদেরকে হচ্ছে প্রোভাইড করা। আরেকটা যেটা খুব রিসেন্টলি আমরা দেখছিলাম যে যখন কোনো ন্যাচারাল ডিজাস্টার আসছে, ঝড় আসছে বা বন্যা আসছে, গভর্নমেন্ট থেকে যেই মানে ইয়েগুলো দেওয়া হচ্ছে, হ্যাঁ, যে আপনারা এখন ধান কেটে ফেলেন বা ফসল থাকলে এরকম করেন বা আসছে, এটা না শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায় না। এটা আমাদের মানে ফাইন্ডিংস এর ইয়েতে এসেছিল যে হয়তোবা ফার্মার এন্ড পর্যন্ত যায় নাই, গভর্নমেন্ট সার্কুলেট করেছে, লোকাল গভর্নমেন্ট পেয়েছে কিনা যায় না, বা ওনারা ইনফরমেশন সার্ভিসটা অনেক ইম্পর্টেন্ট ফর ফার্মার্স। এতে করে দেখা যায় যে অনেক প্রবলেমের আমার কাছে মনে হয় যে সলিউশন সম্ভব। সো এই ধরনের আপনারা হচ্ছে মানে এমন কিছু যে এই ইনফরমেশন গুলো কিন্তু কোথাও অ্যাভেলেবল না, বিষয়টা এরকম না। যেটা হতে পারে আপনি ইনফরমেশনটা নিয়ে ফার্মার পর্যন্ত পৌঁছায় দিলেন, এই যে আপনার একটা মানে অ্যাডভাইজারি সার্ভিস, বা হচ্ছে যারা এই ইরিগেশন ময়েশ্চার মেপে একটা কিট আছে যেটা দিয়ে ময়েশ্চার মেপে ওরা মানে আপনাকে দেখাবে যে আপনার কতটুকু লাগবে পানি দিতে হবে। সো ওরকম কোনো কিছু হয় আপনারা সোর্স করলেন বা আপনারা তাদের সাথে সার্ভিস প্রোভাইডারদের সাথে কানেক্ট করাই দিলেন, এটা একটা। তারপরে হচ্ছে যারা ইরিগেশনের ইয়েটা যেটা হয় যে পাম্প তো নর্মালি কৃষকের একলা থাকে না, অনেকে মিলায় একটা পাম্প ইউজ করে। হ্যাঁ, সেখানে আপনার যে এলাকা সেখানে আপনি প্রমোট করতে পারেন যে সোলার ইরিগেশন, সো দ্যাট তেলের ঝামেলা, কারেন্ট থাকে না, এই ইস্যুগুলো হচ্ছে সলভ হয়ে যাবে। মানে স্মার্ট এগ্রিকালচার এই বিষয়ে যদি আপনি আরেকটু ইনডেপথ পড়াশোনা করেন তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে মানে কি কি ইয়ে আছে। বাট সার্ভিস, এই ধরনের ইনফরমেশন সার্ভিস, এটা কিন্তু কৃষকদের জন্য এই মুহূর্তে অনেক দরকার আর কি। Last question, I think. Master, thank you very much. I'm sorry. Thank you. Acha, একটা ভালো মেসেজ। I know that Rizwan Bhai has posted one question. What will be the right time for applying for impact investment? We develop smart solution for industries and agriculture to save energy, optimize resource usage, ensure sustainable practices. As Bangladesh do not have enough data, we need to do POCs to create success stories with which require investment as well. So that will appropriate time for us. মানে হ্যাঁ বলছি, ওনারা আসলে যেটা করছেন অ্যাকুয়ালিঙ্ক আর কি ওনাদের বিজনেসের নাম,
সো দে আর অ্যাকচুয়ালি যেটা বললাম আইওটি বেসড আপনার এগ্রিকালচারাল প্রোডাকশনের যেটা করছেন। তো ওনারা যেটা হচ্ছে কমার্শিয়াল প্রোডাকশনে যাওয়ার আগে ওনাদের কিছু টেস্টিং এর জন্য ওনাদের ফান্ডিং লাগে। সো এই ফান্ডিংটার জন্য কি ওনারা ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট করতে পারে কিনা, সেটা কোশ্চেনটা ছিল আপনার। রাইট টাইম আসলে আপনি যখন শুরু করছেন আমার মনে হয় তখনই, বিকজ অনেক সময় কিন্তু আমরা বলি যে এনভিশন করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো যদি হচ্ছে ইনাফ ডেটা সেকেন্ডারি সোর্সে না থাকে, আপনি হচ্ছে প্রাইমারি সোর্স থেকে কিছু কেস স্টাডি দাঁড় করান বা করেন যে আমি এটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেছি বা এই কেস স্টোরিগুলো আমি কালেক্ট করেছি, এই প্রবলেম স্টেটমেন্ট গুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে। ইট ইজ আ ডেটা। হ্যাঁ, এটা কিন্তু অনেক সুন্দর একটা ডেটা আপনার জন্য, যেটা আপনি নিজেই বানাতে পারবেন। আরেকটা হচ্ছে যে টাকা তো ইনভেস্টমেন্ট তো আইডিয়া স্টেজ থেকেই অ্যাকচুয়ালি লাগে। আমি ব্যবসা শুরু করব সেই জন্যও তো টাকা লাগে, তাই না? সো অ্যাপ্রোপ্রিয়েট টাইম ইজ, আমি মনে করি সবসময় আপনি যখন যাবেন, বিষয়টা এমন না যে আমি এখন একটু রেডি হব তারপরে যাব, বিষয়টা এরকম না। আপনি যে স্টেজে আছেন আপনার ভিশনটা বলা, ওইটাকে কানেক্ট করা যে আমার সলিউশনটা হচ্ছে এই পারপাজের জন্য, এই প্রবলেম স্টেটমেন্টটাকে সলভ করছে, ইট ইজ ইনাফ। হ্যাঁ, কারণ সবসময় কিন্তু সব ইনভেস্টর দেখতে চায় না যে আসলে কি আপনি সলভ করছেন, সাকসেস হয়েছেন নাকি ফেল করছেন। ইটস নট ম্যান্ডেটরি ফর মানে এভরিবডি আর কি। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে এভাবে করা যেতে পারে যে আপনি যখন ইউ আর থিঙ্কিং যে আমার এখন ইনভেস্টমেন্ট লাগবে, জাস্ট রেডি এন্ড go to investors for seeking fund and everything. Great. Thank you, Apu. আমার মনে হয় আজকে শেষ করছি আমরা এখানে, and it was an awesome session, and thank you for joining us, Apu. And সবাইকে থ্যাংক ইউ, মিনিংফুল কোয়েশ্চেন হয়েছে। আমার মনে হয় আমরা সবাই SDG আর ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট নিয়ে ইন্টারেস্টেড, কারণ a lot of people are মানে লুকিং ফর দিস আমাদের যারা পোর্টফোলিওতে আছে। আজকের সেশনটা অনেক বেনিফিশিয়াল হবে ইনশাআল্লাহ। Apu, we want you more in our program. Thank you very much. Thank you everybody. Thank you everybody. Take care. Bye. Bye.